টাইলস দিয়ে বাঁধানো, ফুল গাছ দিয়ে সাজানো এক কবরের পাশে বসে আছে এক বৃদ্ধ। নাম তার আশরাফুল চৌধুরী আশরাফ। সে চৌধুরী ওয়ার্ল্ডের সম্রাট। তার সহধর্মিণী নীলিমা চৌধুরী। তার ছিল 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম নীরব চৌধুরী আর ছোট ছেলের নাম নিলয় চৌধুরী। তার একমাত্র মেয়ে, তার একমাত্র রাজকন্যা ছিল আশাময় চৌধুরী, আশা। 5 বছর আগে ভার্সিটিতে পড়াকালীন আশা এক ছেলেকে ভালোবাসে বললে ভুল হবে। ওই শয়তানটাই আশাকে নিজের প্রেমের ফাঁদে ফেলায়। ছেলেটা আর ওর মায়ের কোনো রকমই জীবন চলত। আশরাফুল চৌধুরী প্রথমে সম্পর্কটা মেনে নিতে না চাইলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদের বিয়ে দেন। কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও ছেলেটিকে নিজের কোম্পানিতে চাকরি দেন। কিন্তু এতে করে ছেলেটি আর ওর মায়ের লোভ বেড়ে যায়। চৌধুরী বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য মা ছেলে মিলে আশার উপরে চালাতো অকথ্য নির্যাতন। আশা নিজের পছন্দ করে বিয়ে করায় বাপের বাড়িতেও কিছু জানাতে পারত না। এটা তার বিবেকে বাধ্য। একটা সময় আশা নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে চৌধুরী বাড়িতে। কিন্তু কিছুদিনের মাথায় 2 বছর আগে এই দিনে আশা সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়েই চলে যায়। হ্যাঁ, আজ আশার মৃত্যুবার্ষিকী। তিনি এই দিনটার প্রায় সবটুকুই মেয়ের পাশে বসে কাটান। মেয়ের শোকে তার সহধর্মিণী অনেকটাই অসুস্থ, তাই সে তার পরিবারের সাথে বিকেলে আসবে এখানে। বড় ছেলের বউ নাম সুভাষিনী চৌধুরী। তার একমাত্র ছেলে নোবান চৌধুরী সূর্য। তার বয়স 15 বছর। সে ক্লাস 10-এ পড়ে। ছোট বৌমার নাম তুহিনা চৌধুরী নদী। তার 2 ছেলে মেয়ে। বড় মেয়ের নাম নীলাশা চৌধুরী নীলা সূর্যের সাথে একই স্কুলে ক্লাস 7-এ পড়ে। ছেলেটা ছোট, তার নাম নিহান চৌধুরী দর্শ, ক্লাস 3 স্টুডেন্ট। সারাদিনে ধ্যান জ্ঞান, খাওয়ানো, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াতের পর সবাই ক্লান্ত হয়ে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। স্বাভাবিকভাবে একটা সকাল হয়। যে যার কাজে বেরিয়ে পড়ে। সূর্য, তুর্য, নীলা ক্লাসের উদ্দেশ্যে বেরিয়েছে। সূর্য ক্লাসে না গিয়ে গার্লফ্রেন্ডের সাথে বাহিরে আড্ডা দিচ্ছে। মানে সে আজ স্কুল ফাঁকি দিয়েছে। ওর গার্লফ্রেন্ডের নাম অতরা। এটা সূর্যের প্রায় দৈনিক রুটিন, স্কুল ফাঁকি দিয়ে আর গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া। কিন্তু সে জানে না আজ একজোড়া পরিচিত চোখ তাকে পর্যবেক্ষণ করছে। এটা আর কেউ না, তার দাদু আশরাফুল চৌধুরী আশরাফ। সন্ধ্যাবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে, কারণ আশরাফুল চৌধুরী এখানে উপস্থিত থাকতে বলেছেন সবাইকে। যদিও অনেক আগেই আশরাফুল চৌধুরী তার সমস্ত কোম্পানি, ব্যবসা সব কিছুর দায়িত্বই দিয়ে দিয়েছেন তার 2 ছেলের উপরে। তারপরেও তার মুখের উপরে কথা বলার সাহস কারোই নেই। সবার উপস্থিতিতে আশরাফুল চৌধুরী বলল, নীলা বড় হয়েছে, আমাদের বাড়ির একমাত্র মেয়ে। আমি পারবো না আমার নাতনিকে হারাতে, তাই আমি চাই সূর্যের সাথে নীলার বিয়ে দিতে। তাই সিদ্ধান্তের বড়রা সম্মতি প্রকাশ করেন। যদিও ছোটদের তখন রুমে থাকতে বলা হয়েছিল, তাই এখানে তারা ছিল না। সবাইকে চমকে দিয়ে আশরাফুল চৌধুরী আবারও বলে ওঠেন, আমি নীলা সূর্যের বিয়ে দিব, আজকে এবং এক্ষুনি। সবাই কথা শুনে অবাক হয়ে যায়। আজকে এক্ষুনি মানে? ওরা কিছুই জানে না এই বিষয়ে। নীরব চৌধুরী এ সময়ে বলে ওঠেন, বাবা, ওরা তো এই বিষয়ে কিছুই জানে না। ওদের মতামতেরও তো একটা ব্যাপার আছে। নীরব চৌধুরীকে আশরাফুল চৌধুরী থামিয়ে দিয়ে বলেন, ওরা ছোট, ওরা কি মতামত দিবে? তুমি এক্ষুনি বিয়ের বন্দোবস্ত করো। ওদের আগে থেকে কিছু জানানো দরকার নেই। আগে বিয়েটা হয়ে যাক, তারপর সবাই সব কিছু জানবে। নীলিমা চৌধুরী বলে উঠলেন, এটা কেমন কথা? আশরাফুল চৌধুরীর চোখ পাকানোতে কেউ আর কিছু বলার সাহস পেল না। তাদের পারিবারিক উকিলকে জরুরি তলব করা হলো। পেপারস রেডি করা হলো। ছোটবেলায় নীলা ছিল খুবই শান্ত সৃষ্ট ভদ্র পরিবারের, কথা শুনে চলা একটা মেয়ে। তাই সে চুপচাপ পেপারে সাইন করে দিল। অন্যদিকে সূর্য ছিল বদরাগী জেদি একটা ছেলে। মায়ের অনেক জোরাজুরিতে সেও বাধ্য হয় সাইন করতে। সূর্যের ক্যালকুলেশন সব দোষ গিয়ে পড়ে নীলার ঘাড়ের ওপর। সেদিন থেকে নীলাকে দু চোখে সে দেখতে পারে না। সেদিন থেকে বললে ভুল হবে। সূর্য প্রথম থেকেই নীলাকে পছন্দ করে না। নীলার গড়ন, মোটা শরীর, উস্কো খুস্কো চুল, এটুকুতেই কান্না করা। খেলাধুলাতে অপারগতা, কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে কিছুই না পারা। অন্যদিকে সূর্য, সে যেমন সুদর্শন, তেমনি তার কারিকুলাম অ্যাক্টিভিটির দক্ষতা, তেমনি তার গানের গলা, তেমনি তার গিটার বাজানো। খেলাধুলাতেও রয়েছেই। নীলার জন্য স্কুল থেকে তাকে বেশ বিদ্রূপ শুনতে হয়। এই নিয়ে সূর্য নীলার উপর অনেক ক্ষেপে থাকে। নীলা সূর্যের বিয়ে হয়েছে শুনে সূর্যের গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়।
সব মিলিয়ে সূর্যের মনে হয় নীলা তার জন্মান্তরের শত্রু। কিন্তু সেদিন থেকেই সূর্য নীলার কম খারাপ ব্যবহার করেনি। তাকে অনেক অপমান করেছে। বাড়িতে সবাই এটা খেয়াল করলেও তারা ভেবেছে হয়তোবা সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নীলার চোখের পানি সে তো আর থামার নামই নেই। থামবে আবার কি করে? প্রতিদিন বাড়িতে স্কুলে তাকে কত কথা অপমান সহ্য করতে হয়। সূর্য না করুক, ওর বন্ধুরা তোর আছেই। সূর্য একটু সুন্দর হওয়ায় সব মেয়েরাই ওর পিছনে পাগল। সেই সুবাদে কম র্যাগিং সহ্য করতে হয় না নীলাকে। বাদরের গলায় মুক্তোর মালা, শাকচুন্নি হয়ে রাজা রানী হওয়ার স্বপ্ন, আরও কত কথা তাকে সহ্য করতে হয়। এমনকি অনেকদিন সে বড় আপুদের কাছে মারও খেয়েছে। একদিন তো সূর্য যখন মাঠে খেলছিল, ওর এক বন্ধু নীলাকে দিয়ে সূর্যের কাছে পানি পাঠালো। সূর্য নীলার হাত থেকে পানিটা নিয়ে নীলাকে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দিয়ে ওর উপর পানি ঢেলে অক্ষত ভাষায় গালাগাল করে। আজ নীলাদের স্কুলে বিদায় অনুষ্ঠান, অর্থাৎ সূর্যদের বিদায়। আজ ছোটরা বড়দের ফুল দিবে বিদায় অনুষ্ঠানে। নীলা ক্লাসের ফার্স্ট গার্ল হওয়ায় ওর উপরেও এই দায়িত্ব পড়ল। দুর্ভাগ্যক্রমে সূর্যকে ফুল দেওয়ার দায়িত্ব এসে পড়ল নীলার উপর। নীলা ফুল দিলে সূর্য সেটা ধাক্কা দিয়ে পায়ের নিচে পিষে ফেলে। সে চিৎকার করে বলে ওঠে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝবো না যে তুই আমাকে ফুল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছিস? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? দেখতে তো একটা হাতির মতো, কোনো কর্ম তো করতে পারিস না। অপকর্ম, অপদার্থ, শাকচুন্নি পেতনি কোথাকার। তোকে এত অপমান করি, তারপরও কি তোর গায়ে লাগে না? গন্ডার, তোর জায়গায় আমি থাকলে না এতদিনে রেল লাইনে মাথা দিতাম। তুই কেন মরিস না? তুই মরলে তো আমি বাঁচি। এমন সময় গালে জোরে একটা চড় মারে ওর মা। ওদের স্কুলের বিদায় অনুষ্ঠানটা অনেক বড় করেই হয়। এখানে স্কুলের সব স্টুডেন্টরা বাধ্যতামূলক থাকে, তাছাড়াও বিশেষ গণ্যমান্য ব্যক্তি এবং বিদায়ী শিক্ষার্থীদের গার্ডিয়ানরাও থাকে। সূর্য মায়ের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে এখান থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এত মানুষের ভিড়ে মাকে সে কিছু বলে নাই। বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে থাকে সে। সবাইকে বলে সে এই ঘর থেকে বের হবে না, খাবেও না, এমনকি পরীক্ষা দিবে না যদি না ওই মেয়েকে বাড়ি থেকে বের করা হয়। অন্যদিকে এত মানুষের ভিড়ে অপমানিত হয়ে নীলা অনেকটাই ভেঙে পড়েছে। তাই সবাই মিলে নীলাকেও নানু বাড়িতে পাঠিয়ে দেয়। যতদিন না সূর্যের পরীক্ষা শেষ হচ্ছে ও ওখানেই থাকবে। আশরাফুল খান সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করছেন। ছেলে আর বৌমাদের সান্ত্বনাই সব কিছু সময়ের উপরে ছেড়ে দিয়েছে। তারপরে মনের কোথাও যেন একটা গ্লানি থেকেই যায়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। আগামীকাল সূর্যের পরীক্ষা শেষ হবে, তারপরেই নীলা এই বাড়িতে ফিরে আসবে। মেয়েটা যে বড়ই অভিমান করেছে এবারের মানুষগুলোর উপর। ওখানে যাওয়ার পর আর কথা হয়নি নীলার সাথে। কথা হয়নি না, নীলাই বলতে চায়নি। চৌধুরী বিলাতে চলছে নানান তোড়জোড়। বাড়ির মেয়ে এতদিন পর বাড়ি ফিরবে, সেই নিয়ে বাড়িতে সকলে মেতে আছে। কিন্তু তারা তো আর জানে না এই একটু সময়ে সব কিছু পাল্টে গেছে। একটা নতুন সকাল হলো। সূর্যের আজ শেষ পরীক্ষা। প্রতিদিনের মতো আজও সে বাড়ি থেকে বেরো হলো। আজ সে বাড়ির গাড়ি নেয়নি, এমনকি তার কাছে একটা অতিরিক্ত ব্যাগ থাকলেও কেউ তা গুরুত্ব দেয়নি। পরীক্ষার সময় পার হওয়ার পরেও সূর্য বাড়ি ফিরেনি। সে আমেরিকায় চলে গেছে তার মামার কাছে। সূর্যের মায়েরা 2 বোন 1 ভাই। সূর্যের মামা থাকে আমেরিকায় সপরিবারে। তিনি আমেরিকায় চাকরি করেন। সূর্যের মামা চৌধুরী বাড়িতে ফোন করে কথা জানিয়েছেন যে সূর্য আমেরিকায় তার কাছে আসছে, কেউ যেন চিন্তা না করে। কিভাবে কি হয়েছে জানতে চাইলে মামা ব্যাখ্যা দিয়ে বলেন, যেদিন সূর্য ঘরের দরজা আটকে বসেছিল তখন সূর্য তার মামার কাছে ফোন দিয়ে এক প্রকার মামার গলায় ছুরি ধরে মামা থেকে পাসপোর্ট, ভিসা আর এই কথায় আদায় করে যে সে বাড়ির কাউকে কিছু জানাবে না। এরপর থেকে সূর্য প্রতিদিন মামাকে এই বিষয়ে তাগাদা দিতে থাকে। আজকে মামা পরিবারের সবার কথা ভেবে সূর্য ফ্লাইটে ওঠার পরে বিষয়টি সবাইকে জানিয়েছে। কিন্তু সূর্য এই বিষয়ে কিছু জানে না। জানলে হয়তো অনেক রাগারাগি করবে, তাই সূর্য যেন এই বিষয়ে কিছু না জানে বলে উনি ফোন কেটে দেন। এদিকে এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই থতমত খেয়ে গেছে। সূর্যের মা সুভাষিনী চৌধুরী তো কান্নাই করে দিয়েছেন। দাদু আবারও সব কিছুর জন্য নিজেকেই দোষারোপ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। চৌধুরী বাড়িতে এখন শুধুই বইছে দীর্ঘশ্বাস। কিন্তু পরের দিন যখন নীলা ফিরে এলো তখন সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলা একদম পাল্টে গেছে। সে হাসি খুশি শান্তশিষ্ট নীলা যেন আজ গম্ভীর, স্থির আর অগ্নিশিখা হয়ে উঠেছে। বাড়ির সবার কথা শুনে চলা মেয়েটা যেন আজ নিজের কথা ছাড়া অন্য কোনো কথা শুনতেই পায় না।
এভাবেই কেটে গেছে 8টি বছর। সূর্যের অভিমান অনেকটাই কমে গেছে। সে মাঝে মাঝে বাড়িতে ফোন করে। বাড়ির সবার সাথে কথা হলেও নীলার সাথে তার কখনোই কথা হয়নি। সে নীলার কথা শুনতেও পারত না। অনুশোচনায় আর বাড়ির মানুষ বলতও না, যদি সূর্য রাগ করে সে ভয়ে। অনুশোচনায় বলছি কেন, সূর্য এখন আর টিনেজার নয়, 23 বছরের যুবক। নিজের বুদ্ধির পরিপক্কতা আর মামার বোঝানোতে সে বুঝেছে দোষটা আসলে নীলার ছিল না। ও তো তখন ছোট ছিল। নীলার জন্য যতটুকু কথা সহ্য করতে হতো, সূর্যকে তার থেকেও বেশি কটাক্ষ নীলাকে সহ্য করতে হতো। তাছাড়া সূর্য তার বন্ধুরা মিলে ওকে তো কতই অপমান করতো নীলাকে। নীলা কখনোই এর প্রতিবাদ করেনি, না বাড়িতে কাউকে কিছু জানিয়েছে। সামনে খালাতো বোনের বিয়ে, সূর্যর মামারা সবাই দেশে যাবে, সেই সাথে সূর্যও যাবে। সূর্য মনে মনে ভাবে বাড়ি ফিরে সে সবাইকে সরি বলবে, আর সেই সময় নীলাকে প্রটেক্ট করবে, বউ হিসাবে না হোক, বোন হিসাবে, বন্ধু হিসাবে। অনেক বছর পর আজ আবারও চৌধুরী বাড়িতে ব্যাপক আয়োজন, কারণ সূর্য আর ওর মামারা এয়ারপোর্ট থেকে সোজা চৌধুরী বাড়িতে আসবেন। তারপরে সবাই মিলে যাবে ওদের খালার বাড়িতে। এয়ারপোর্ট থেকে ওদের আনতে গিয়েছেন নিলয় চৌধুরী আর তোর্য, 2টা গাড়ি নিয়ে। নীরব চৌধুরী ব্যবসায়ীর কাছে টাকার বাহিরে আছেন। এয়ারপোর্ট থেকে বের হয়ে সূর্য জড়িয়ে ধরে তার ছোট আব্বুকে। দুজনে কুশল বিনিময় করে। তোর্য জড়িয়ে ধরল সূর্যকে। এক এক করে সবার সাথে কুশলাদি বিনিময়ের পর গাড়িতে উঠে বসে। নিলয় চৌধুরী আর মামা মামি এক গাড়িতে ওঠে। অন্য গাড়িতে সূর্য, তুর্য, জনি আর যারা ওঠে। জনি আর যারা হলো সূর্যের মামাতো ভাই বোন, টুইন ব্রাদার সিস্টার। ওরা তুর্যের বয়সী। সবাই এসে পৌঁছায় চৌধুরী বাড়িতে। সূর্যকে দেখে ওর মা জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাশে ওর ছোট আম্মু দাঁড়িয়ে থাকে। সূর্য দুজনকেই জড়িয়ে ধরে। সামনে তাকিয়ে সূর্য দেখে সামনে তার দাদু দাঁড়িয়ে আছে নীরবে। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করায় দাদু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। পাশে তার দাদিও দাঁড়িয়ে আছেন। সূর্য একে একে তার দাদু দাদিকে জড়িয়ে ধরে। এতে যেন আশাফুল চৌধুরীর বুক থেকে অনেক বড় পাথর সরে যায়। এরপরে সূর্যের মামা মামিকে ওদের রুম দেখিয়ে দেওয়া হয়। সূর্য রুমে যায়। রুমটা ঠিক আগের মতোই আছে, সূর্যের মনের মতো। সূর্য একটা লম্বা শাওয়ার নিয়ে রেস্ট নেয়। তারপর দুপুরের খাওয়া সেরে ঘরে এসে বিছানায় শুয়ে সে ভাবে বাড়িতে আসার পর সবার সাথেই দেখা হয়েছে, কিন্তু এখনও নীলার সাথে দেখা হয়নি। নীলা কি তার সাথে দেখা করতে চায় না? নীলা এখন কোথায় আছে? নীলার সম্পর্কিত সে কিছুই জানে না। সূর্যের পাশের রুমটা নীলার, তাই সে ভাবল রুমে যে দেখবে বিষয়টা কি। যে বাবা সেই কাজ। সূর্য গেল নীলার রুমের সামনে, কিন্তু এ কি, দরজা তো বাহির থেকে লক করা। তবে কি নীলা এই রুমে থাকে না? আর কাউকে জিজ্ঞেস করবে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। দুপুর হওয়ায় যে যার রুমে। পরক্ষণে সে ভাবল ওর কোনো কাজ থাকতে পারে। এখন না হোক সন্ধ্যায় তো বাড়ি ফিরবে, তখন না হয় কথা বলা যাবে। তার মনে একটা কথাই উকি দিচ্ছে, সে কি আমায় ক্ষমা করবে? পরক্ষণে সে ভাবে নীলা তো বোকাশোকা একটা মেয়ে। সূর্য তার মিষ্টি মিষ্টি কথার জালে ফেলে সব ঠিক করে নেবে। বিকেলে জনি বায়না করলো সে ঢাকা শহরটা ঘুরে দেখবে। সূর্য, তুর্য, জনি যারা 4 জন মিলে বেরিয়ে পড়ল শহরটা দেখার উদ্দেশ্যে। যদিও প্রথমে সূর্য যেতে চায়নি, কিন্তু পরে ভেবে দেখল এই সুযোগে নীলার ব্যাপারে তুর্যের সাথে কথা বলা যাবে। সূর্য চুপচাপ। অন্যদিকে জনি, তুর্য একই বয়সের। ওদের ভাবটাও জমেছে বেশ। দুজন এভাবে গল্প করছে, মনে হচ্ছে দুজন দুজনের কতদিনের না বন্ধু। অন্যদিকে যারা, সে তো শুধু তুর্যকেই দেখে যাচ্ছে। আসলে সূর্য বুঝতে পারছে না কোথা থেকে কিভাবে কি শুরু করবে। হঠাৎ করে তুর্য গাড়ি থামালো। উদ্দেশ্য দাঁড়িয়ে থাকা বন্ধুর সাথে কথা বলা। বাড়ি থেকে বের হওয়ার সময় সে তার বন্ধুকে এখানে দাঁড়াতে বলেছিল। অন্যদিকে 3 জন বসে আছে গাড়ির ভিতর। 5 মিনিট হয়ে গেল, তুর্য এখনো আসে না। রাগ করে সূর্য গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসতে যাবে, এমন সময় তার চোখ যায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে মেয়ের দিকে। 4টা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে নয়, মেয়েটাও 4টা ছেলেকে কোনো একটা বিষয় নিয়ে শাস্তি দিচ্ছে। ছেলেগুলো কান ধরে উঠবোস করছে। সূর্য মনে মনে বলল, এটা কেমন মেয়ে রে বাবা, 4টা ছেলে একটা মেয়ের সামনে নত হয়ে যাচ্ছে। পরক্ষণে তুর্যর ডাকে সূর্যর হিঁস পেরে। তুর্যকে একটু বকাবকি করে সবাই মিলে গাড়িতে উঠে আবারও বেরিয়ে পড়ে। এরই মধ্যে সূর্যের আর নীলার বিষয়ে কেউ কিছু জানা হলো না। অবশ্য সূর্য তুর্যকে প্রশ্ন করেছিল এই বিষয়ে। তুর্য বলেছিল সময় হলে ঠিক জেনে যাবে। তুর্য সূর্যের সাথে ভালো ব্যবহার করলেও তার বোনকে সে অনেক ভালোবাসে।
আর পরিবর্তনের জন্য তো সূর্যই দায়ী। তাই সে তার বোনের বিষয়ে সূর্যর সাথে কোনো কথা বলতে চায় না। শুধু সেই কেন, বাড়ির কেউই বলতে চায় না। সবটা যেন ছেড়ে দেওয়া হয়েছে সময়ের উপরে। ওরা একটা লং ড্রাইভ শেষ করে বাড়িতে ফিরে আসে। এর মধ্যে সূর্যর বাবাও বাড়িতে ফিরে এসেছে। অবশ্য সূর্যরা বের হওয়ার পরপরই ওর বাবা বাড়িতে এসেছিল। সবাই মিলে একসাথে ডিনার করে যে যার রুমে ঘুমিয়ে পড়ল। কিন্তু তখনও সূর্যের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এখনও নীলার সাথে কেন দেখা হলো না? বাড়ির কেউই তো এই বিষয়ে কিছুই বলছে না। নীলার ঘরটাও তো এখনো পর্যন্ত বাহির থেকে লক করা। সেদিনকার পরে কি নীলা আর এই বাড়িতে ফিরে এসেছিল, নাকি এখনও ওর নানু বাড়িতেই আছে? এত সব প্রশ্ন। এই যে সে একসময় ঘুমিয়ে পড়ে। সূর্যের ঘুম ভাঙে সকাল 7টায়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই এখানে আছে। চৌধুরী বাড়ির সব পুরুষই একসাথে সকাল সকাল জগিংয়ে বের হয়। জনি ছিল তুর্যর রুমে, তাই তুর্যকে ডেকে নিয়ে গিয়েছিল। যারাকে দেওয়া হয়েছে একটা রুম। অন্য রুমে সূর্যের মামা মামি। জগিং থেকে এসে জনি সবাইকে তুলেছে। সবাই এখন ড্রয়িং রুমে। অন্যেরা বাড়ির মহিলারা রান্না করে সকলের জন্য সকালে নাস্তা তৈরি করছেন। সূর্য গিয়ে বসলো ও দাদুর পাশে। দাদু খবরের কাগজ পড়ছেন আর চা খাচ্ছেন। সূর্যকে তার ছোট আম্মু কফি দিয়ে যায়। বর্তমানে সবাই এখন চা কফিই খাচ্ছে। শুধু তুর্য এখানে নেই, কিছু একটা নিতে তার রুমে গেছে। এমন সময় দরজা দিয়ে প্রবেশ করলো একটা মেয়ে। দেখতে মেয়েটা মাশাল্লাহ একদম হলিউডের সুপারস্টার। যে কেউ প্রথম দেখায় ক্রাশ খেয়ে যাবে। সূর্য তার ব্যতিক্রম নয়। মেয়েটার পরনে স্কাউটের পোশাক, ইউনিফর্মে অসংখ্য বেজ, কাঁধে ক্যাম্পিং ব্যাগ, চুলগুলো জুটি করে বাঁধা, কানে হেডফোন, শরীর ক্লান্ত কিন্তু চোখে আগুন। মেয়েটা দরজা দিয়ে প্রবেশ করে সোজা উপরে উঠে যায়। দরজা খোলার শব্দে সবাই একবার ফিরে তাকিয়ে যে যার কাজে আবার মনোযোগ দিয়েছে। শুধু সূর্য, জনি আর যারা এখনও তাকিয়ে আছে। তাকিয়ে থাকবেই বা না কেন? এই মেয়ের পার্সোনালিটি দেখলে যে কেউই হা হয়ে যায়। সূর্যকে আরও অবাক করে দিয়ে তুর্য বলে ওঠে, নিনি আপু গুড মর্নিং। সে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল। কানে হেডফোন থাকায় শুনতে পেল কিনা জানি না, তবুও মেয়েটি মৃদু এসে জবাব দেয়, গুড মর্নিং নিহু। সূর্যের আর বুঝতে বাকি রইল না এটাকে। সূর্য বিস্ময় বলে উঠল, নীলা। সবাই একবার সূর্য দিকে তাকিয়ে যে যার কাজে মনোযোগ দিল। বিস্ময়িত হয় স্বাভাবিক, কারণ তাকে এ পর্যন্ত যারা যারা দেখছে সবাই অবাক হয়েছে। হ্যাঁ, এটাই আমাদের নীলাশা নীলা। চৌধুরী শব্দটা সে নিজেই বাদ দিয়েছে। সে ডিউয়ের আইন বিভাগের অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশ স্কাউটের একজন অন্যতম স্কাউট। তাছাড়াও সে ইউএনের বিভিন্ন আঞ্চলিক সংস্থার হয়ে কাজ করে বাংলাদেশে। সে 3 দিনের একটা ক্যাম্পে ঢাকার বাইরে ছিল। গতকাল বিকেলেই ঢাকায় ফিরেছে। সে যখন বন্ধুদের জন্য ওয়েট করছিল তখনই দেখে 4টা ছেলে মিলে 2টো মেয়েকে ইপটিজিং করছে। মাথায় রাগ উঠে যায়। ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয়। বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই তার কাছে একটা ফোন আসে তার টিমমেটের। বিক্রমপুরে একটা বাল্যবিবাহ হচ্ছে, আটকাতে হবে। বিয়েটা হবে মাঝরাতে। মেয়েটার বয়স 12, লোকটার বয়স 50। নীলা রাতে সেখানেই ছিল। সব কিছু সামনে বাড়ি আসতে আসতে সকাল হয়ে গেছে। নীলাকে এ বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করে না, কারণ নীলা নিজের কাজের কৈফিয়ত কাউকেই দেয় না। নীলার এই আচরণে প্রথমে তার বাড়ির লোকেরা চিন্তিত থাকলেও পরে খবর নিয়ে জেনেছে নীলা কোনো খারাপ পথে পা বাড়ায়নি, বরং সে যা করছে তাতে সমাজ এবং দেশের মঙ্গল। আর তাছাড়াও মেয়েটা তুর্যের সাথে ছাড়া বাকির কারোর সাথে ভালো করে কথা বলে না। সে যদিও সূর্যের মতো তাদের ছেড়ে চলে যায়, এই ভয়ে কেউ তাকে আর কিছু বলেও না। আপনাদের মতো সূর্য এবং নীলার সম্পর্কে বিস্তারিত জেনেছে। কিভাবে? ফ্ল্যাশব্যাক। নীলা চলে গেছে নিজের ঘরে। তুর্য এসে বসেছে সোফায়। এখানকার সবাইও যে যার কাজে মনোযোগ দিয়েছে, কিন্তু সূর্য সে এখনও অবাক হয়ে বসে আছে, যেন তার মস্তিষ্ক সব কিছু বুঝে উঠতে পারছে না। জনি, যারাও কিছুটা বিস্মিত, কারণ সূর্যের বর্ণনার সাথে নীলার কোনো মিল নেই। সূর্য কার কাছে এই বিষয়ে শুনবে? কেউ তো তাকে কিছু বলছেও না। আর কীভাবেই বা শুনবে? এই তুর্যটাও তো কিছু বলছে না। বাড়ির সবাই খাওয়ার টেবিলে বসেছে। বাড়ির বউরা আর সূর্যের মামি সবাইকে খাবার সার্ভ করছে। যদিও সুভাষিনী চৌধুরী আর তুহিনা চৌধুরী তাকে বসতে বলেছিলেন, কিন্তু তিনি বসেননি। নীলা ছাড়া সবাই এখানে আছে। দাদু, জনি, যারা উদ্দেশ্যে বলল, বাংলাদেশ তোমাদের কাছে কেমন লেগেছে? উৎফুল্ল কণ্ঠে জনি বলল, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। যারা বলে উঠল, আমরা তো এখনও বাংলাদেশ ভালো করে দেখলামই না। দাদু বলল,
বাংলাদেশ সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, দেখতে চাও, তাহলে আমার রাগী বুড়ির সাথে ভাব জমাও। যারা বলে উঠল, এ রাগী বুড়িটা কে? আমি তো জানি শুধু গল্পে রাগী বুড়ি থাকে, এ বাড়িতেও বুঝি রাগী বুড়ি আছে। দাদু নিনু আপুর কথা বলছে। তুর্য বলছে, নিনু আপি মানে নীলা আপু? হ্যাঁ, একটা মানুষের কতগুলো নাম। নিনু আপু সম্পর্কে তোমাদের ধারণাই নেই। তো একটু ধারণা দিয়ে দাও। আগে আগে দেখো হোতা হে কিয়া। তুর্য বলছে। হঠাৎ সূর্য বলে ওঠে, সরি, আই এম এক্সট্রিমলি সরি। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে সূর্যের দিকে তাকালো। আমার তখন ওইভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। না, উচিত হয়েছিল তোমাদের টেনশনে ফেলে বাড়ি ছেড়ে চলে যাওয়া। সরি, আই এম ভেরি ভেরি সরি। সবাই বেশ অবাক হয়েছে। সূর্য যে এরকম কথা বলবে কেউ হয়তো ভাবতে পারেনি। সূর্যের ছোট আপু মৃদু হেসে বলে উঠল, সমস্যা নেই, তুমি তো তখন ছোট ছিলে। তাছাড়াও তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই তো অনেক। বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, তুমি যদি জানতে, তোমার এই একটা ভুল কতগুলো সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। সুভাষিনী চৌধুরীও নিজের ঘরে গিয়েছেন। হঠাৎ তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। আকস্মিক এই ঘটনায় তিনি হকচকিয়ে যান। পরক্ষণে বুঝতে পারেন এটা তার ছেলে। এত বছর ছেলে এভাবে তাকে জড়িয়ে ধরায় আবেগপ্রবণ হয়ে যান সুভাষিনী চৌধুরী। জড়িয়ে ধরে সূর্য বলতে থাকে, সরি মা। তারপরে মা ছেলে মিলে শুরু করে হাজারো গল্প, হাজারো না বলা কথা। হাজারো কথার ভিড়ে সূর্য নীলার কথাও জিজ্ঞেস করেছিল। সুভাষিনী চৌধুরী বলেন, ওর নানু বাড়ি থেকে ফেরার পরও ওই বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না। বাড়ির কোনো কিছুতেও সে থাকে না। ওর বিষয়ে তো দাদু, বাবা, ছোট আব্বু জানে। আর যদি কেউ নীলাকে খুব ভালোভাবে জানে, সেটা হলো তুর্য। এ বাড়িতে যদি কারোর সাথে নীলার সম্পর্ক ভালো থেকে থাকে, তাহলে সেটা হলো তুর্য। ও তো নিজেকে নীলার সেক্রেটারিও বলে, যার কাছে নীলার সব খবর থাকে। তুর্য শালা, সে তো নীলার বিষয়ে কোনো কথাই বলতে চায় না আমাকে। তাকে কি করে ম্যানেজ করব? ভাবতে ভাবতে মায়ের ঘর থেকে তুর্যের ঘরের দিকে যাচ্ছিল। পিছন থেকে যারা বলে উঠল, কি গো সূর্য ভাই, কি এত ভেবে ভেবে মহাভারত অশুদ্ধ করছ? যারাও তুর্যের ঘরের দিকে যাচ্ছিল, উদ্দেশ্য তুর্যকে এক পলক দেখা। এ দুদিনে তুর্যের প্রতি টান জন্মিয়েছে যারার। তুর্যকে দেখলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তার ভিতরে। তার কথাবার্তা, চালচলন, অঙ্গিভঙ্গি সব কিছুই মুগ্ধ করে যারাকে। করবেই বা না কেন? সে তো তার বোনের শিষ্য। তুই এখানে কি করছিস? সূর্য বলছে। কই কিছু না তো, আমি তো এই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। ও তাহলে চল তুর্যকে পটাতে। মানে কি? চল চল। যারাকে নিয়ে সূর্য যায় তুর্যের রুমে। তুর্য রেডি হচ্ছে কলেজে যাবে বলে। কোথাও যাবি নাকি তুর্য? হ্যাঁ ভাইয়া, কলেজে যাব। চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি। সূর্যের কথায় তুর্য ছোট ছোট চোখ করে তাকায়। তুমি এগিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, এই সুযোগে তোর কলেজও ঘোরা হয়ে যাবে। তুর্য মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো নিনু আপির সাথে বাইকে করে যাব। হ্যাঁ, তো আমরা সবাই মিলে কারে যাই? নিনু আপু তো বাড়ির গাড়িতে যায় না। তাছাড়া হুটহাট করে নিনু আপির অনেক কাজ পড়ে যায়, তাই সে তার বাইক নিয়ে যায়। তোমার নিনু আপি বাইক চালাতেও পারে? উত্তরে তুর্য মুচকি হাসে। সূর্য আমতা আমতা করে বলে, তোর আপি কি এখন আমার উপর অনেক রাগ করে আছে? রাগ নয় ভাইয়া, অভিমান। আপি অনেক অভিমানী। বলে তুর্য একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমি বুঝি তুর্য, সব কিছুর জন্য আমিই দায়ী। কি হাস্যকর তাই না? সব কিছুর জন্য তুমি নিজেকে দায়ী করছ, অন্যদিকে দাদু নিজেকে। তুর্যের হাত ধরে সূর্য বলতে থাকে, আমি সব কিছু ঠিক করে নিতে চাই ভাই, তুই প্লিজ আমার পাশে থাক। ভেবে দেখ দাদু কত কষ্ট পাচ্ছে, বাড়ির সবাই কত কষ্ট পাচ্ছে। আমরা তো এ বাড়িরই সন্তান। আমাদের উচিত না সন্তান হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানো, ওদের দুশ্চিন্তা দূর করে দেওয়া? তুই যদি আমার পাশে থাকিস, আমি কথা দিচ্ছি সব কিছু ঠিক করে দিব। তুর্য মনে প্রাণে চায় বাড়ির পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, তার হাসি খুশি আপি ফিরে আসুক পরিবারে। মনে হয় পটে গেছে, সূর্য মনে মনে বলছে। যারা হাফ ছেড়ে বাসে, কী যে সে ভেবেছিল। তুমি কি করতে চাইছো ভাইয়া? আরে বেশি কিছু না, শুধু তোর বোনের মান ভাঙাতে চাইছি। নিনি অপুর মান ভাঙানোতে এত সহজ নয়। আরে ওসব আমি ম্যানেজ করে নিবনি, তুই শুধু তোর বোনের পরিচয়টা আমাকে দে। বাড়ির সবার বিষয়ে সব কিছু জানলেও তোর বোনের বিষয়ে তো আমি কিছুই জানি না। 8 বছর আগের নীলার সাথে আজকের নীলার আকাশ পাতাল তফাৎ। তাছাড়া কাল বিকেলে আমি ওকে রাস্তায় দেখেছিলাম।
তাহলেও কেন সকালে বাড়ি এলো? অলরেডি নীলার পরিচয় এর উপরে সূর্যর আরেক দফা ক্রাশ খেয়েছে। তো কি হয়েছে? আমি ব্রেকফাস্ট করি, তুই দ্রুত নিচে আয়। নীলার কথায় সূর্যর ঘোর ভাঙে। হ্যাঁ, নিনু আপু বলে তুর্য রুম থেকে বেরিয়ে গেল। সূর্য বেরিয়ে তুর্যর ঘরের সামনে দাঁড়িয়েছে। তার চোখ আটকে গেছে ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসা মেয়েদের করে। কালো জিন্স, সাদা টি শার্ট, তার উপর কালো শার্ট, ব্ল্যাক ওয়াচ, চুলগুলো উঁচু করে ঝুটি করা। নো মেকআপে থাকা সত্ত্বেও অসম্ভব সুন্দর লাগছে তাকে। দুধের আলতায় গায়ের রং হওয়ায় কালো রংটা তাকে বেশ মানিয়েছে। তার ছোট আম্মু মেয়েটাকে খাবার দিচ্ছে। না, দুজনের মাঝে কোনো কথা নেই। তুহিনা চৌধুরী মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেও মেয়েটা নজর শুধু খাবারেই। খাবার শেষে নীলা তুর্যর সাথে বেরিয়ে যায়। পিছু পিছু সূর্য বের হয়। নীলাদের পিছনে সূর্য বাড়ির গাড়ি নিয়ে। নীলা তুর্যকে কলেজে নামিয়ে দেয়। ভার্সিটিতে এখন তার ক্লাস নেই, তাই সে আগে যাবে তার ক্লাবে, তারপর ভার্সিটিতে। নীলার মনে হয় কেউ তার পিছু করছে। ক্লিয়ার হওয়ার জন্য 3বার ডাইনে মোড় নেয়। একবার গোল চক্কর ঘুরে আসে, সম্পূর্ণ। সূর্য নীলার দিকে এতটাই ফোকাস করছিল যে নীলা চালাকি সে ধরতে পারেনি। কিন্তু নীলা বোঝা হয়ে গেছে যা বোঝার। সে মেন রোড থেকে কিছুটা ভিতরের রাস্তায় গিয়ে বাইক থামায়। সূর্য বিষয়টা বুঝতে না পেরে নীলার সাথেই গাড়ি থামায়। সূর্যের গাড়ির গ্লাস নামানো থাকায় নীলা তড়িৎ গতিতে বাইক থেকে নেমে জানালা দিয়ে সূর্যের কলার চেপে ধরে। হেঁচকা টান দিয়ে গাড়ি থেকে নামিয়ে বলে, কখন থেকে দেখছি তুই আমার পিছু নিচ্ছিস? সমস্যা কি তোর ইডিয়ট? আমাকে কি অন্য মেয়েদের মতো ভেবেছিস? তবে শুনে রাখ, আমি ভালোর পূজারি, খারাপের জব। নীলা মারতে যাবে এমন সময় সূর্য বলে ওঠে, স্বামীকে মারলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। স্বামী? এই নীলাশা নীলাকে কেউ প্রপোজ করার সাহস পায় না, আর তুই কিনা স্বামী বলে পরিচয় দিচ্ছিস? তো সাহস তো কম না। নীলা, আমি সূর্য, নীরব চৌধুরী আর সুভাষিনী চৌধুরীর ছেলে, আশরাফুল চৌধুরীর আর নীলিমা চৌধুরীর নাতি, নীলয় চৌধুরী আর তুহিনা চৌধুরীর বাইপো প্লাস মেয়ে জামাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামে সূর্য। নীলার মনে পড়ে সূর্যদের গতকাল দেশে আসার কথা ছিল। তুর্য তাকে বলেছিল সে সূর্যের বিষয়ে ইন্টারেস্টেড না হয় কথাগুলো আর খেয়াল করেনি। নীলা জটপটে সূর্যের কলারটা ছেড়ে দেয়। গাড় ঘুরিয়ে দেখে তাদের বাড়ির গাড়ি। এতে তার বিশ্বাস হয় সামনে দাঁড়িয়ে লোকটা সূর্য। সূর্য আগের থেকেও বেশি হ্যান্ডসাম। দেখে বোঝা যাচ্ছে জিম করা বডি বেশ ফিটফাট। পরনে তার ব্ল্যাক জিন্স, অ্যাশ কালারের টি শার্ট, চুলে জেল দেওয়া, বেশ একটা বিদেশি ভাব। আগে সূর্যের সাথে এ সূর্যের বেশ তফাৎ। কিন্তু সে নীলের পিছু নিচ্ছিল কেন? কি দরকার তার নীলের কাছে? কিন্তু নীলা কিছুই না বলে দ্রুত পায়ে গিয়ে বাইক নিয়ে প্রস্থান করে। আরে বউ, আমার জন্য তো দাঁড়াও। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? আমি এখন বাড়ি ফিরবো কি করে? কোন রাস্তা দিয়ে এসেছিলাম তাও তো আমার খেয়াল নেই। তুর্যকে ফোন করব? শালা তো ক্লাসে। গুগল ম্যাপ দেখব? এটাই করি। ক্লান্ত শরীর নিয়ে সূর্য বিছানায় শুয়ে আছে। এইটুকু রাস্তায় আসতে গিয়ে তাকে অনেক বেগ পোহাতে হয়েছে। হবেই বা না কেন? 8 বছরে তো অনেক কিছুই পাল্টে গেছে। আর গুগল ম্যাপ তো সে যে কোন নর্দমায় গিয়ে পড়েনি, এটাই তার ভাগ্য ভালো। জনি যারা এসে বেশ অভিমানের সুরেই বলল, সূর্য ভাই, তুমি ঘুরতে গিয়েছো, আমাদেরকে নিয়ে যাওনি কেন? আর ঘুরতে আমার মাথায় তো পুরো ঘুরে গেছে। মানে কি? সূর্য জনি যারার সাথে অনেকটা ফ্রি। সে সবটা খুলে বলল তাদের। সবটা শুনে দুজনেই হেসে শেষ। আমাদের ওয়ান অ্যান্ড অনলি সূর্য ভাই, যে শত শত মেয়ের ক্রাশ, আর সে কিনা একটা মেয়ের কাছে নাকানি চুবানি খেয়েছে বলেই যারা হাসতে লাগলো। অন্যদিকে নীলা ভেবে চলেছে, আমি নীলা, যে কিনা কাউকে পরোয়া করে না, কাউকে ভয় পাই না। সে একটা ছেলের সামনে কেন এতটা এম্বারেস হয়ে গিয়েছিল? কেন তার মুখের উপর কড়া জবাব দিতে চাইল না মন? সূর্য, আমি সূর্য শব্দগুলো শুনে কেন যেন তার মনের ভিতর উথাল পাথাল শুরু হলো। কেন সে প্রশ্ন করতে পারল না, আপনি কেন আমার পিছু নিয়েছিলেন? মতলব কি আপনার? মনের গভীরে তার অনেক প্রশ্ন, উত্তর নেই নিজের কাছে। তুর্য ফিরে এলো বিকেলে বাড়িতে। কিরে, তোর বোন তোকে নামিয়ে দিয়ে আবার কই গেল? সূর্য বলল কথাটা। পাশে জনিও যারাও আছে, মনে হয় তারা বাগানে ছিল। নিনু আপু গিয়েছে চাঁদাবাজকে ধরতে। তুর্য, চল আমরাও যাই। তুমি কি চাঁদাবাজ ধরতে যাবে? তুর্য বিস্ময়ে বলছে, চাঁদাবাজ ধরতে নয়, তোর বোনের ধরা দেখতে যাব, চল। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে কি ফ্রেশ হবি? যেমনি আসিস তেমনি, তোকে তো নায়কই লাগছে। রাস্তায় মেয়েরা দেখলে হা হয়ে যাবে। শেষের কথাটা যারার একটু খারাপই লাগলো। চল তো তুই। দাঁড়াও, অন্তত মায়ের সাথে দেখা করে ব্যাগটা রেখে আসি।
হ্যাঁ তাড়াতাড়ি যা, না হলে অ্যাকশন মুভি শেষ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে তারা স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে যা দেখে তাতে তো ওদের চোখ ছানা পড়া। তুর্য ব্যথিত। 10-12 জন তাগড়া যুবক উত্তম মাধ্যম খাচ্ছে নীলাসহ ওর টিমের 4 জন সদস্যর কাছে। নীলার কাছে বেশি খাচ্ছে। নীলাভু তো অনেক সুন্দর ফাইট করতে পারে। যারা বলছে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। তুর্য বলছে। কথাটা শুনে তিনজনের মুখের দিকে তাকিয়ে আছে। সূর্য ভাই, তোমার ভবিষ্যৎ অন্ধকার। জনির কথা শুনে সূর্য ব্যথিত সবাই হেসে ওঠে। তুর্য হেসে ওঠে। তার টোল ভুলানো মুখের দিকে তাকিয়ে কেউ যেন হারিয়ে গেছে ভাবনার গহ্বরে। এরই মাঝে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। নীলা আর ওর বন্ধুরা সাদাবাজদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অফিসার শিপার নীলার সাথে বেশ হেসে হেসেই কথা বলছে। নীলও তার সাথে বেশ হাসি মুখে কথা বলছে। অন্যদিকে একজন রক্তচক্ষু নিয়ে তা পর্যবেক্ষণ করছে। আমার সাথে কথা না বলে আমাকে মারতে আসে, আর দেখো ওদের সাথে কিভাবে কথা বলে। এরই মাঝে দুজন হাত মিলালো। বেচারা তো মুখ চুপসে গেছে। তার মুখ দেখে গাড়িতে থাকা সবাই হেসে দিল। সূর্য রাগি রাগি চোখ করে সবার দিকে তাকালো। সবাই চুপ হয়ে আসে। এ তুর্য, গাড়ি ঘোড়া, জানি না আমার কপালে কি আছে। তোর বোন তো সারাদিন মারামারি করে কেন রে? আমার তো মাথা ঘুরছে। এই মেয়েটাকে মানাবো কি করে? আমার আগে অন্য কেউ যেন জায়গা বুক করে না নেয়। যা করা তাড়াতাড়ি করতে হবে। সূর্যের এত অস্থিরতা দেখে সবাই মুসকে মুসকে হাসছে। সবাই বাড়ি ফিরে আসছে। ডিনার টেবিলে খাবার পাকে পাকে সূর্য নীলাকে দেখছে, কিন্তু নীলার মনোযোগ তো শুধুই খাবারে। ডিনার শেষে যে যার রুমে ঘুমানোর উদ্দেশ্যে গিয়েছে। সবাই ঘুমালেও ঘুম নেই সূর্যের চোখে। এই মেয়ে এতটা বদলে গেল কি করে? তার শান্তশিষ্ট নীলা আজ এতটা বদমেজাজি আর ডান ফিটে হলো বা কী করে? এই নীলাকে সে মানাবে কি করে? জোর করবে? কিন্তু সে তো ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। আর তাছাড়াও জোর করে তো আর ভালোবাসা হয় না। তাতে সূর্যের কি? সে তো শুধু নীলাকেই চাই। দরকার হলে বউর হাতে স্বামী নির্যাতন হবে, তারপরেও তার নীলাকেই চাই। চাই মানে চাই। যে করেই হোক সে নীলাকে নিজের করে নেবে। কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে সূর্য ঘুমিয়ে পড়ে। পরদিন চৌধুরী বাড়ির সবাই রওনা দিল সূর্যর খালাদের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠতে উঠতে সূর্যের মামি বলল, নীলা মামনি যাবে না? সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। উত্তর কারো জানা নেই। গাড়ি ছুটল সূর্যের খালার বাড়ির উদ্দেশ্যে। সূর্যের খালার বাড়ি আর নীলার নানার বাড়ি পাশাপাশি। সূর্যের খালার 3 ছেলে মেয়ে। বড় ছেলে রকি, যার বিয়ে হয়ে গেছে। 3 বছরের একটা ফুটফুটে মেয়ে আছে। মেয়েটা সূর্য থেকে 2 মাসের বড়। তার নাম রুহি। ছোট ছেলেটা নীলার বয়সী, তার নাম রবিন। 3 ঘন্টার জার্নি শেষে তারা এসে পৌঁছালো খালা বাড়িতে। আজ রুহির গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। সূর্যরা ভোরে রওনা দেওয়ায় 9টার ভিতরে এসে পৌঁছায়। গাড়িতে থাকাকালীন তুর্যকে দিয়ে সূর্য নীলাকে ফোন করিয়েছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। সূর্যের খালারা বেশ সম্ভ্রান্তশালী। সেই দরুন একমাত্র মেয়ের বিয়েটা অনেক ধুমধাম করে হচ্ছে। গায়ে হলুদের জন্য বাড়ির সামনে উঠানে বড় করে স্টেজ করা হয়েছে। আর তাছাড়াও গ্রামের বিয়ে ধুমধাম করে হওয়ার প্রয়োজন পড়ে না। বিয়ে হলে মহা উৎসবের ধুম পড়ে যায় গ্রাম জুড়ে। এখানেও তার ব্যতিক্রম নয়। সবাই ব্যস্ত এই বিয়েকে ঘিরে। সূর্যরাও একটু ফ্রেশ হয়ে যোগ দিল এই মহা উৎসবে। হলদে সবুজ শাড়ি আর ফুলের গহনায় রুহিকে অনেক সুন্দর লাগছে। তাকে বসানো হয়েছে স্টেজে। মেয়ে কাজিনরা সবাই শাড়ি পরেছে। যারাও আজ একটা শাড়ি পরেছে, সাথে অল্প একটু বাঙালি সাজ। এতে যেন একদম খাঁটি বাঙালি লাগছে তাকে। তুর্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। যারাও তুর্যের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। এতে দুজনই লজ্জা পেয়ে যে যার পথে গেল। ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। কিছুক্ষণের ভিতর গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেল। একে একে সবাই হলুদ দিতে লাগলো রুহিকে। সবাই খেয়াল সেদিকে। হঠাৎ মাইকে কেউ গান গেয়ে উঠল, সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বোঝো না, আমি হেব্বি রোমান্টিক আর অল্প ডিম্যান্ডিং। সবাই সেদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো। সবাই যা দেখলো তাতে চক্ষু সড়ক গাছ। গানটার কেউ না, নীলা গাইছে। এটা একটা গান হলেও নীলার মুখে দুষ্ট হাসি, অঙ্গভঙ্গি আর রুহির মুখের লাজুক হাসি বলে দিচ্ছে এটা একটা ইতিহাস। সূর্য তুর্যকে বলে, তোর বন্ধু দেখছি গাইতেও পারে। ভাইয়া রে, আমার বোন অলরাউন্ডার। গান শেষ করে হাততালি শোনা যায়। রুহি বেশ অভিমানের সুরেই বলে, এই তোর আসার সময় হলো? আরে ভাবি, রাগ করো না। আমি তো দুলাকে হলুদ মাখাচ্ছিলাম। আর তাছাড়াও সারপ্রাইজটা কেমন দিলাম বলো? নীলা চোখ নাচাতে নাচাতে বলছে, তুই রুহি আপুকে ভাবি ডাকিস আর দুলাভাইকে দুলা? কেমনি কী রে ভাই?
তোর মোটা মাথায় এসব কিছু ঢুকবে না বলে রবিনের মাথায় চাটি মারে নীলা। তারপর মন খুলেই হেসে ওঠে। সবাই হেসে ওঠে। তুহিনা চৌধুরী হাসতে হাসতে ভাবে তার মেয়েকে কতদিন সে হাসতে দেখেনি। এরপর রুহি বলে ওঠে, অনেক হয়েছে তোর ফাজলামি, এবার যা তো রেডি হয়ে আয়, তোর জন্যই তো অপেক্ষায় ছিলাম। আরে ভাবি, আমি তো সব সময় রেডি থাকি, আমি তোকে ফাইটে এর জন্য রেডি হতে বলিনি, এই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হতে বলেছি। মানে মানে আবার কি? দেখছিস না শাড়ি পরে সবাই কত সুন্দর করে সেজেছে, আর তুই কিনা যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে আছিস। বলি এটা আমার বিয়ে, কোনো যুদ্ধক্ষেত্র না, আর তুইও তো সবার মতো শাড়িই পরবি। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, আজ আমি তোকে নিজের হাতে সাজাবো। তোমার তো বিয়ে, তাতে কি, তোমরা সবাই কন্টিনিউ করো, আমি আসছি। 20 মিনিটের মাথায় নীলাকে নিয়ে আসে রুহি। তাকে শুধু শাড়ি পরানো গেছে, সাথে একটু লিপস্টিক, কাজল, চুলগুলো ছাড়া। এতে তাকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। লাগবে পায় না কেন, নারীর সৌন্দর্য তো শাড়িতে। নীলার বাড়ির সকলেই বিস্মিত এবং খুশি। অন্যদিকে কারোর হার্ট অ্যাটাক করার অবস্থা। এরই মাঝে রুহিকে স্টেজে বসিয়ে দিল নীলা। নিজের হার্টকে সামলে নিয়ে সূর্য ভাবল কিছু একটা কমতি আছে তার হীরার সাজে। কি সেটা? ফুল? হ্যাঁ, চুলে ফুল লাগালে তাকে আরও সুন্দর লাগবে। সূর্য যারাকে ডেকে ওর হাতে কিছু সাদা গোলাপ ধরিয়ে দিল, বলল এগুলো নীলার চুলে লাগিয়ে দে। এরই মাঝে নীলাকে তার কাজিনরা ঘিরে ধরেছে, সাথে পাড়ার কিছু ছেলে মেয়ে আছে। নীলা বাড়ি সবার সাথে গম্ভীর হলেও তার বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের সাথে খুবই সহজ। তাছাড়া নানা বাড়ি আর এই বন্ধুরাই ছিল তার পাশে তার প্রয়োজনে। এরই মাঝে যারা এসে উপস্থিত হলো। আপি, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, এই ফুলগুলো মাথায় লাগিয়ে দিলে তোমাকে আরও সুন্দর লাগবে। সে তো বুঝলাম, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। ও যারা, মামার মেয়ে, রবিন বলছে। যারা এক এক করে ফুলগুলো লাগিয়ে দেয় নীলার মাথায়। এবার ডান, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আপি, তোমাকেও খুব সুন্দর লাগছে। সবাই মিলে শুরু করলো প্ল্যান করা। তারপর রবিন একটা গান ছেড়ে দেয়, বলে সুরিয়া। গানের তালে তালে সবাই নাচছে। নীলা, যারা আর ওদের কাজিনরা। নীলাকে এত হাসি খুশি দেখে তার মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সূর্য তুর্যর কানে কানে বলে, তোর বোন তো এবার আমাকে পাগল করে ছাড়বে রে। সে কখনো ভাবতে পারেনি নীলা এত সুন্দর নাচতেও পারে। কেন যে সে তাদের বাড়ির কেউই ভাবতে পারিনি। সন্ধ্যায় শুরু হলো মেহেন্দি পর্ব। আজ কাজিনরা সবাই মিলে ঠিক করেছে তারা সারা রাত জাগবে। নীলা হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে। তারা সারা রাত পার করবে ট্রুথ এবং ডেয়ার খেলে। তারা সবাই খালামণিদের বাড়ির ছাদে গোল হয়ে বসেছে। নীলা, যারা, তুর্য, জনি, রবিন, সূর্য, এভাবে সবাই গোল হয়ে বসে আছে। মাঝখানে বোতল রাখা। রবিন সেটা হাত দিয়ে ঘোরাচ্ছে। বোতলটা ঘুরাতে ঘুরাতে প্রথম গিয়ে পড়ল সূর্যের দিকে। সূর্য ডেয়ার বেছে নিল। অমনি সবাই সমস্বরে বলে উঠল, একটা গান গাইতে হবে। একটু ভেবে চিনতে সূর্য গিটারটা হাতে তুলে নিল। তারপর গাইল, নাম জানি না তোর, আর রাত জানি না বর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। নীলার দিকে তাকিয়ে গানটা শেষ করলো তোরস। সবাই সঙ্গে সঙ্গে তালি দিয়ে উঠল। সবাই তার গানের অনেক অনেক প্রশংসা করলেও নীলা কিছুই বলছে না, শুধু বলল খেলাটা শুরু করো। বোতলটা আবারও ঘুরানো হলো। এভাবেই একের পর এক বাদ গেল তুর্য, রবিন, একে একে অনেক। এক সময় বোতলটা এসে থামলো নীলার দিকে। আর কেউ কোনো কিছু বাছার সময় দিল না। সবাই জোর করলো তাকে গান গাওয়ার জন্য। নীলা গিটারটা বাজিয়ে গাইতে শুরু করলো, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। নিজের খেয়ালে গানটুকু শেষ করলো নীলা। গান শেষ হতে হতে না হতেই জনি বলে উঠল, সূর্য ভাই, তোমাদের জুটিটা তো সেই, রাজারানী দুজনে ফ্যান্টাস্টিক সিঙ্গার। বাকি সবাই একবার জনের মুখের দিকে তাকাচ্ছে, একবার নীলার মুখের দিকে। কি জানি নীলে আবার জনকে কি উত্তম মাধ্যম দেয়। জনি তো নিজের জিভ কামড়াচ্ছে, কিন্তু নীলা কিছু না বলেই তার ফোন আসায় উঠে চলে গেল। এতে জনি হাফসারে বাঁচল। এভাবে হাসি ঠাট্টায় সারা রাত পার হয়ে গেল। এরই মাঝে সূর্য অনেকবার চেষ্টা করেছে নীলার সাথে কথা বলার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এই কিছুক্ষণের মধ্যে নীলার সাথে বেশ ভাব জমেছে যারার। জমবে বা না কেন, সে তো ভালোর পূজারই খারাপের জম। আজ বিয়েতে রুহিকে বেশ ভারী সাজে সাজানো হয়েছে। বাকিরাও খুব সুন্দর করে সেজেছে।
নীলাজ রানী গোলাপি রঙের শাড়ি পরেছে, সাথে খোপা করা চুলে ফুল লাগানো, কিছু অর্নামেন্টস আর সামান্য সাজ। এতেই যেন বাজিমাত। সূর্য তুর্য আজ একই রকমের ড্রেস পরেছে, ডার্ক গ্রিন পাঞ্জাবি, সাদা প্যান্ট। দুজনকে একই রকম দেখাচ্ছে, যে কেউ দেখলে বলে দিবে এরা দুই ভাই। সূর্য তুর্য আর বাকি ছেলে কাজিনটা খাবার পরিবেশন করছে। সূর্য যে টেবিলে খাবার পরিবেশন করছে সেখানে চৌধুরী বাড়ির লোক আর নীলার নানার বাড়ির লোকেরা বসেছে। সূর্যর কাঁধে হাত রেখে বলছে, আমি তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? সূর্যের ভিতর অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। বউ, এইটা আমি সূর্য। তৎক্ষণাৎ কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে নীলা বলল, সরি। আরে সরি বলার কোনো দরকার নেই, শুধু নিহের জায়গায় সূর্য বললেই হবে। ততক্ষণে নীলা পিছনে ঘুরে হাঁটা শুরু করেছে। তুর্যকে সামনে পাওয়াই তার কারণ নীলার হাতে। আপি, আমি কি করেছি? ওদের এমন কাণ্ডে সবাই ওদের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেছে। সূর্য সবার দিকে তাকিয়ে একটা ভুবন বোলানো হাসি দিল। কিছুক্ষণের ভিতরে বর চলে আসে আর সব কাজিনরা মিলে গেট ধরেছে। সূর্য তার ক্যামেরা দিয়ে সবটা রেকর্ড করছে। রুহির হবু স্বামীর নাম মহিন, তার ছোট ভাই মাহির। মাহির নীলা টিমমেট। গেটে দুপক্ষের তুমুল ঝগড়া হলো। নীলার আর মাহিরের কথোপকথনে বোঝা যাচ্ছে তারা দুজন দুজনের বেশ পরিচিত এবং ঘনিষ্ঠ। এ অন্যায় ধর্মের সবে মিল না। নিজে চাঁদাবাজদের দড়িয়ে দিয়ে এখানে চাঁদাবাজি করছিস। তাছাড়া তুইও তো আমাদের লোক, আমাদের দলে থাকবি, তুই ওদের সাথে কেন? মাহির বলছে, ধর্মের সহা লাগবে না, এটা চাঁদা নয়, টোল। টোল তো আমাদের প্রাপ্য অধিকার, তাই বলছি টোল দিন আর প্রবেশ করুন। আর আমি তো বরের ঘরের ফিসিকনের ঘরের মাসি, তাই তো রুহি আপুকে ভাবি আর মহিন ভাইয়াকে দুলা ডাকি। নীলা বলছে। অন্যদিকে একজনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। মনে মনে বলছে, আমার নীলাকে আবার নীল বলে রাখছে। কত বড় সাহস এই পোলা, দেখেছ? এভাবে নাক বাঘ বিতনটার মধ্যে দিয়ে শেষ হলো গেটের পর্ব। সবাই যখন ভিতরে প্রবেশ করছিল, সূর্য নীলার উদ্দেশ্যে বলল, চৌধুরী বাড়ির মেয়েরা বাহিরে ছেলেদের থেকে দূরে থাকে। সূর্য বেশ জেলাস। নীলা বিষয়টা বুঝতে পেরেছে। সূর্যকে আরও জ্বালানোর জন্য নীলা মাহিরের কাঁধে হাত দিয়ে সূর্যকে বলে, সূর্য ভাই, আমাদের একটা ফিক তুলে দেন। সূর্য বেচারা না পারছে কিছু বলতে আর না পারছে সইতে, বাধ্য হয়ে ছবি তোলে। ঝগড়া, খুনসুটি, হাসি, আনন্দ আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ হয়। এবার বিদায়ের পালা। রুহিদের বাড়ির সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছে। রুহির বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছেন। রুহির মা তো জ্ঞান হারাচ্ছে। সূর্য মনে মনে ভাবছে সেই সব দিনের কথা, যখন সূর্য এই দেশের মানুষের থেকে দূরত্ব তৈরি করে চলে গিয়েছিল আমেরিকায়। রুহি তাকে কতবার বুঝিয়েছে, বলেছে এখানে নীলার কোনো দোষ নেই। সে যেন নীলার বিষয়ে একবার ভেবে দেখে। দাদু যা করেছে সবই তাদের ভালোর জন্য করেছে। তার মা বাবা তার জন্য কত চিন্তা করে। মূলত এই রুহি আর তার মামার জন্যই দেশে ফিরে আসা। এই দুজনেই তাকে সঠিক পথ দেখিয়েছে। তারা যদি তখন সূর্যকে না বোঝাতো, তবে সে তার জীবনের অনেক মূল্যবান সম্পদগুলো হারিয়ে ফেলত। এরই মাঝে রুহি সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। বেশ রাতও হয়ে গেছে। সূর্যরা কেউ তাদের বাড়ি ফিরে যায়নি, কারণ আগামীকাল রুহির বৌভাতের অনুষ্ঠান। তারা এখান থেকে সব অনুষ্ঠান শেষ করে তবেই ঢাকা ব্যাক করবে। সবাই রুহিদের বাড়ির উঠোনে বসে আছে। বড়রা সবাই মিলে গল্প গুজব করছে। বড়দের থেকে একটু দূরে ছোটরা বসে আছে, যে যার মতো কথা বলছে। এক কোণে নীলা যারা রক পেপার সিজার খেলছে। নীলার মুখে মায়াবী হাসি, কতগুলো চোখ তার নীরব পর্যবেক্ষণ করছে। এই মেয়েটা বাড়িতে কত গম্ভীর থাকে, আর এখানে এসে সবার সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। বাড়িতে কারোর সাথে কথা বলতেই চায় না, আর এখানে এসে কতটা স্বাভাবিক আচরণ করছে। বলতে বলতে তুহিনা চৌধুরী চোখ থেকে দুপোটা অস্ত্র বিসর্জন করেন। ফার্স্ট থেকে নীলার মামা বলে ওঠে, এভাবে কাঁদিস না বোন। নীলা এখানকার সবার সাথে স্বাভাবিক ব্যবহার করে। এখানকার বললে ভুল হবে, ও চৌধুরী ওয়ার্ল্ডের বাহিরের সবার সাথে স্বাভাবিক আচরণ করে। আর তোদের সাথেও দূরত্ব তৈরি তোরাই করেছিস। মেয়েটা যখন বাড়ি ছেড়েছিল তখন তো তীব্র অভিমান আর কষ্ট নিয়েই বাড়ি ছেড়েছিল। বাড়ি ফেরার পর তোরা কখনো ওর সে অভিমান ভাঙানোর চেষ্টাই করিসনি। ওর কষ্টের সঙ্গী হতে চাসনি। কখনো ওর কাছে শুনি এ বদলে যাওয়ার কারণটা কি? ও সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, আর তোরা সেখানে সম্মতি জানিয়েছিস। কি আমি কিছু ভুল বললাম? সূর্যের মা বলে ওঠে, না ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। যতটা না দূরত্ব নীলা তৈরি করেছে তার থেকে বেশি আমরা ওকে বাধ্য করেছি। সূর্যের মামা বলে, সূর্য তো সব কিছু মেনে নিয়েছে, দেখবি ও সব কিছু ঠিক করে দেবে। সূর্যের বাবা বলে, ছেলেটা যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক।
অন্যদিকে নীলা যারার কাছে রক পেপার সিজার খেলায় হেরে যায়। নীলাপি, তুমি তো হেরে গেছো, তাই তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। হঠাৎই নীলার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জল করছে মাহিরের নামটি। তোমার পানিশমেন্ট হলো ফোনটা রিসিভ করে স্পিকারে দিতে হবে, যারা বলছে। আচ্ছা ওকে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বেশি আসে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। কিরে, তুই তোর ভাঙা বাঁশের মতো গলায় গান শোনাতে ফোন দিয়েছিস? বাজারে 120 টাকা বেগুন, প্রেমের কাঁথায় দিতে হবে আগুন। মাহির বলছে, যদি নিজের জানাজা পড়া দেখতে না চাস তাহলে ডিটেলসে বল কি হয়েছে। চারদিকে শুধু পূর্ণতা, পূর্ণতার পূর্ণতা। এত পূর্ণতা আর ভালো লাগছে না রে। রহিম চাচার ছেলে আর মতলব মিয়ার মেয়ে বিয়ে করতে গেছে কাজী অফিসে। কাজী সাহেব তোরে আমারে নিমন্ত্রণ জানিয়েছে, ওদের অফিসে বসিয়ে রাখছে। ওকে, তুই বাড়ি থেকে বের হ, আমি আসছি। নীলাপি, তুমি মিশনে যাবে? আমিও যাব তোমার সাথে। উৎফুল্ল হয়ে কথাটা বলে যারা। তুমি আমার সাথে যাবে? বাড়ির লোক তোমাকে যেতে দিবে? কেন যেতে দিবে না? দাদু তো বলেছে তোমার সাথেই ঘুরতে। তুমি নাকি বাংলাদেশটাকে খুব সুন্দর করে দেখাতে পারবে। তোমাকে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে তোমার প্যারেন্টসদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে। ওকে, আমি এক্ষুনি পারমিশন নিয়ে আসছি। বড়রা পারমিশন দিল, কিন্তু শর্ত দিল সূর্য, জনিও তাদের সাথে। অবশ্য এটা ছিল সূর্যর একটা প্ল্যান। সে তার মামাকে বলেছিল এমন একটা শর্ত দিতে যাতে সেও যেতে পারে, কারণ ওই মাহির ছেলেটাকে তার সহ্য হয় না একদম। 3টে বাইকে করে তারা রওনা দিল। একটা বাইকে নীলা আর যারা, একটিতে তুর্য আর সূর্য, অন্যটিতে মাহির আর জনি। তারা 6 জন পাশের গ্রামে গিয়ে পৌঁছালো কাজী অফিসে। নীলাকে দেখে ছেলে মেয়ে দুটোই বেবাচাকা খেয়ে গেছে। নীলা বলল, তোমরা দাওয়াত দিতে ভুলে গেছো, কিন্তু আমরা আসতে বলিনি। মাহির বলল, আমরা বিনা দাওয়াতের মেহমান, বুঝলে। ছেলেটা বলল, দেখুন, আমরা দুজনকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করতে এসেছি। নীলা বলল, ভালোবাসা কি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কিভাবে হয়? ভালোবাসা কত প্রকার ও কী কী? তোমরা দুজনকে ভালোবাসলো বুঝলে কি করে? ভালোবাসার পরিমাপের একক কী? আরে আমাকেও তো একটু বলো, আমিও তো শিখি ভালোবাসার গ্রামার। ছেলেটা খুঁজে পাচ্ছে না নীলার এসব প্রশ্নের কী উত্তর দিবে। এমন সব আজগুবি টাইপের প্রশ্ন যা তাকে কেউ কখনো করেনি, সে নিজেকে কখনো করেনি। নীলা আবারও বললাম, এই যে ছেলে, তোমাদের বয়স কত হবে? 16-17। তোমরা তো এই পৃথিবীর কঠিন বাস্তবতা সম্পর্কে শব্দটাও জানো না। বিয়ে যে করছো, বউকে খাওয়াবে কি? হ্যাঁ, এ মেয়ে, তুমি তো এটুকু ছোট একটা মেয়ে। পরে যখন নিজে মা হবে, তখন মা আর মেয়েকে কেউ আলাদা করতে পারবে না। নীলার এত সব প্রশ্নের উত্তর তাদের কারো কাছেই নেই। তবুও ছেলেটা নাছোড়বান্দা। ছেলেটা বারবার বলছে, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। নীলা বলে, আচ্ছা ঠিক আছে, বিয়ে করো, কিন্তু 5 বছর পরে। এই 5 বছরে তুমি নিজেকে সমাজের ভালো একটা পজিশনে দাঁড় করাবে। তারপর যদি তোমার মনে হয় তুমি এখনও ওকে ভালোবাসো, তাহলে ওর বাবা মার সাথে কথা বলবে। আমি কথা দিচ্ছি, 5 বছর পর যদি তুমি এসে আমাকে বলো তুমি তাকে এখনও ভালোবাসো, তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব, তাতে ওর বাবা মা রাজি হোক বা না হোক। এটা নীলার কমিটমেন্ট। নীলা চোখে এক মুখে একটা গম্ভীর জবাব। ছেলেটা বলে, এত বছরে যদি ও অন্য কারোর হয়ে যায়, যদিও আমাকে ভুলে যায়, যদি আমার সম্পর্কে পাটল ধরে। নীলা একটা দীর্ঘশ্বাস পেলেই বলল, এটা কেমন কথা? যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে সে অন্য কারোর কেন হবে? কেন তোমাকে ভুলে যাবে? আর পাটল, সম্পর্কের উন্নতি অবনতি হবে, পাটল ধরবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসা দিয়ে সে পাটলে পুষ্প বাগান তৈরি করতে হবে, তবেই না সম্পর্ক টিকবে। আর দূরত্ব ভালোবাসা কমিয়ে দেয় না। দূরত্ব ভালোবাসার মোহের ভিতরে পার্থক্য করতে শেখায়। যদি সম্পর্কটা ভালোবাসার হয়, তাহলে দূরত্ব সেই সম্পর্কটাকে আরও মজবুত করবে। আর যদি মোহের হয়, তাহলে সময়ের সাথে সব ফিকে হয়ে যাবে। আর রইল ওর ফ্যামিলির কথা, ফ্যামিলিকে সামলানোর দায়িত্ব আমি নিচ্ছি। নীলার কথাগুলো ছেলে মেয়ে দুটোর কানে গেল কিনা জানি না, কিন্তু সূর্যের বুকে বিঁধল। সে প্রতিটা কথা তার মন থেকে শুনল। নীলার এই কথাগুলো তার হৃদয়কে শীতল করে দিল। নীলা ছেলে মেয়ে দুইটাকে তাদের বাড়িতে নিয়ে গেল, সব বিষয়টাকে অভিভাবকদের বুঝিয়ে বলল। তারাও নীলার কথায় সম্মতি প্রকাশ করলেন। যদি ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং এসে মেয়েটাকে বিয়ে করতে চায়, তখন তারা তাদের মেয়ে বিয়ে দিবে। এরই মাঝে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিবে না। বিষয়টা মিটমাট করে নীলারা খালাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সূর্য ভাবতে থাকে নীলার কথাগুলোই সত্য। সেও তো নীলা থেকে এতটা দূরে থেকে নীলার প্রতি ভালোবাসা অনুভব করেছে।
রুহি আর মামার কথায় তৈরি হওয়ার সহানুভূতি একসময় ভালোবাসায় পরিণত হয়েছে। অবশ্য সেটাই নীলাকে দেখার পর। তবে কি নীলাও তার প্রতি এমন কিছু অনুভব করে? সূর্য যদি নীলাকে ভালোবেসে কাছে ডাকে তবে নীলা কি তাতে সায় দেবে? সূর্য হার মানবে না। সূর্যর ডাকে নীলাকে সাড়া দিতেই হবে। আজ বউভাত রুহির। নীলারা সবাই রুহির শ্বশুর বাড়িতে গিয়েছে। নীলার সূর্য আজ কাপড় ড্রেস পরেছে। অবশ্যই সূর্য প্ল্যান করে এটা করেছে। ও বাড়ির সবাই নীলার সাথে বেশ ভাব। মাহির বেশ এক্সট্রা কেয়ার নিচ্ছে নীলার, যা সূর্যের মোটেও পছন্দ হচ্ছে না। সে তো এখান থেকে যেতে পারলেই বাঁচে। সূর্য রুহির কানে কানে বলে, দেখ আপু, তো দেবর আমার বউয়ের সাথে এমন ব্যবহার করছে যে নীলা আমার নয়, ওর বউ। সূর্যের এরকম জেলাসি দেখে রুহি মুচকি মুচকি হাসে। সূর্যের মনে আগুনে ঘি ডালার জন্য রুহি বলে ওঠে, তাই তো দেখছি। এবারে সবাই কিন্তু নীলাকে অনেক পছন্দ করে। মাহির যদি একবার বাড়িতে বলে দেয় যে সে নীলাকে ভালোবাসে, তাহলে ওরা তখনই না রাজি হয়ে যাবে নীলা মাহিরের বিয়ে দিতে। তাছাড়া নীলা আর মাহিরকে আরও অনেক সুন্দর মানায় একসাথে। মাহির নীলার প্রতি কত কেয়ারফুল দেখেছিস? ওদের জুটিটা না সেই হবে, তাই না সূর্য বল? তার মানে তুই কি বলতে চাইছিস আমার সাথে নীলাকে মানায় না? আমি নীলার প্রতি কেয়ারফুল না আর বিয়ে দিতে রাজি হবে মানে? ওরা জানে না নীলা আমার বউ? তাতে কি? তুই তো আর এই বিয়েটা মানিস না। মানি আর না মানি, নীলা আমার বউ, এই কথাগুলো তো তুই আমাকে বুঝিয়েছিস। আর এখন তুই নিজেই পোল্টি খাচ্ছিস। শ্বশুর বাড়িতে আসতে না আসতে ওদের পক্ষে কথা বলছিস। দূর, তোর সাথে আর কথাই বলবো না। একদম কথাগুলো বলে সূর্য বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। রুহি সূর্যকে পাগল উপাধি দিয়ে হাসতে থাকে। সূর্যরা সবাই ফিরে এসেছে চৌধুরী বাড়িতে। সূর্য তার ঘরে বসে রুহির বিয়ের তোলা ছবিগুলো দেখছে। একটা ছবিতে তার চোখ আটকে গেল। মাহির নীলার সেই ছবি। সূর্য রাগে গজগজ করতে করতে বলে উঠল, এবার আমাকে মাঠে নামতেই হবে, নয়তো অন্য পক্ষ গোল দিয়ে দিবে। যে বাবা সেই কাজ। সূর্য চলে গেল নীলার ঘরের উদ্দেশ্যে। নীলা প্রায় ঘুমিয়ে পড়ছিল। সূর্য এসে নীলার ডোর নক করল। নীলার কাঁচা ঘুম ভেঙে যায় ও বিরক্তি নিয়েই দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে সূর্য নীলাকে জড়িয়ে নিয়ে ডোর লক করে দিল। আকস্মিক এই ঘটনায় নীলা হকচকিয়ে ওঠে। তার ঘুম উড়ে গেল। নীলা সূর্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে কপাল ঠেকালো। নীলা ধমকে সুরে বলে উঠল, আপনি এসব কি করছেন? কি আর করব, বউকে আদর করছি। নীলা বেশ অভিমানী বলল, বউ? কে আপনার বউ? সারাক্ষণ কি বউ বউ করতে থাকেন? সূর্য আহ্লাদি স্বরে বলল, কে বউ মানি? তুমি আমার বউ, আমার বিয়ে করা বউ। সূর্য থেকে নিজেকে ছাড়িয়ে নীলা বলে, বিয়ে? কিসের বিয়ে? আমি কখনো কবুল বলিনি, তাই ইসলাম সম্মতভাবে আমি কখনো বিয়ে করিনি। আর যে কাগজে সাইন করেছিলাম, আইনিভাবে সেই কাগজের কোনো মূল্য নেই, কারণ আমি তখন প্রাপ্তবয়স্ক ছিলাম না। আর ওই কাগজ যদি আমার সামনে থাকতো এখন, তাহলে আমি ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম, তারপর আগুন ধরিয়ে ছাই বানিয়ে ফেলতাম, বাতাসে উড়িয়ে দিয়ে ওর অস্তিত্ব মুছে ফেলতাম। কথাগুলো বলতে বলতে নীলা সূর্যকে ঘর থেকে বের করে দেয়। আর আমি সে মানুষটাই কখনো বিয়ে করব না, যে আমাকে সম্মান করে না, সবার সামনে আমাকে অপমান করে, যার জন্য আমাকে কষ্ট পেতে হয়। কথাগুলো বলে নীলা সূর্যের মুখের উপর তার ঘরের দরজা আটকে দেয়। সূর্য কিছুক্ষণ দাঁড়িয়ে হতবিহ্বলভাবে তাকিয়ে থাকে। নিজের ঘরে বসে সূর্য নীলার কথাগুলো ভাবতে থাকে। আজ সে নীলার চোখে কষ্ট দেখেছে, তীব্র অভিমান দেখেছে। সূর্য কি করবে তার কোনো দিশা খুঁজে পাচ্ছে না। সে তো গিয়েছিল তার মনের কথা নীলাকে বলতে, নীলাকে মানিয়ে নিতে, কিন্তু নীলা তো তাকে সেই সুযোগই দিল না। কিন্তু সে থামবে না। নীলা থেকে স্বীকার করাবে যে নীলা সূর্যকে ভালোবাসে। সে নীলাকে বিয়ে করবে, তারপর সারাদিন বউ বউ বলে ডাকবে। তার জন্য প্ল্যান ABCD, যা দরকার তাই করবে। কিন্তু নীলা তো শুধু তার বই থাকবে। সামনের বৃহস্পতিবার সূর্যদের স্কুল রিউনিয়ন অনুষ্ঠান আছে। সূর্য ঠিক করলো সেখানে কোনোভাবে নীলাকে নিয়ে যাবে, তারপর সবার সামনে ক্ষমা চাইবে। কিন্তু এর জন্য তার সূর্যের সাহায্য দরকার। আজ সূর্যদের স্কুলে রিউনিয়ন। এখানে সূর্যদের ব্যাচের প্রায় সব স্টুডেন্টরাই আছে। সূর্য তুর্যকে বলেছিল যে কোনো উপায়ে নীলাকে ওখানে নিয়ে যেতে। তুর্য তাকে জানিয়েছে নীলা প্রতি বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 6টা স্কুলের স্টুডেন্টদের ক্যারাটে ক্লাস নিয়ে থাকে, তাই কোনো প্ল্যানের প্রয়োজন নেই, নীলা এমনিতেই ওখানে যাবে। তুর্যের কথা শুনে সূর্য বেশ চিন্তিত হলো। কিন্তু রিউনিয়নে গিয়ে সূর্য যেটা দেখলো তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখলো সূর্যর এক সময়ের গার্লফ্রেন্ড অদরা আর তার বেস্ট ফ্রেন্ড ফুয়াদ একসাথে এই অনুষ্ঠানে এসেছে। তারা নাকি কাপল এবং তাদের 3 বছরের ছেলেও আছে। তাদের 5 বছরের রিলেশন শেষে 4 বছর আগে তারা বিয়ে করেছে। সূর্যের পাশে বসে থাকা তার আরেক ফ্রেন্ড এই কথাগুলো সূর্যকে বলছে, অদরার ফুয়াদ তোকে চিট করেছে সূর্য,
তোর সাথে রিলেশন থাকার সময় অদরা ফুয়াদের সাথে রিলেশনে ছিল। সব কিছু দেখে শুনে সূর্য বুঝতে পারছে না সে অদরা ফুয়াদকে চড় লাগাবে না নিজের গালে নিজে চড় লাগাবে। অদরা যে সূর্যকে চিট করেছিল এই কথা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। যারা সূর্যকে বোঝানোর চেষ্টা করেছে সূর্য তাদের সাথেই সম্পর্ক শেষ করেছে। এই মেয়েটার জন্য সে তার নীলাকে অপমান করেছে, পরিবারকে কষ্ট দিয়েছে ভেবে সূর্য নিজের প্রতি রাগ বাড়ছে। রুহি আপু ঠিকই বলেছিল, এই মেয়েটা ভালোবাসার যোগ্য না। তবে ভালোই হয়েছে, অন্ধকারে না গেলে তো আর আলো দেখা পাওয়া যেত না। একদিন এই সমস্ত বন্ধুদের সামনে আমি নীলাকে অপমান করেছিলাম, আর আজ আমি এদের সামনে নীলার কাছে ক্ষমা চাইব। কিন্তু সে কি করবে ক্ষমা আমাকে? সূর্য তার বন্ধু আরিফকে সবটা খুলে বলে কি হয়েছে এবং সে কি করতে চাচ্ছে। কাজ পড়াশোনার সূত্রে সূর্যের বন্ধুরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেও আরিফ এখানেই আছে। ওর পড়াশোনা থেকে সব কিছু এখানে। আরিফ সূর্যকে বলল, আমার একটা বোন পড়ে স্কুলে, ও নীলার ক্যারাটে ক্লাসে আছে, দাঁড়া ওকে ডেকে নিয়ে আসি। আরিফ ওর বোনকে শিখিয়ে দিল কিভাবে নীলাকে স্কুলের পুরাতন হলরুমে নিয়ে আসবে। সূর্য আরিফ ওর ক্লাসমেটদের পুরাতন হলরুমে জড়ো করল। সবার কৌতূহলী দৃষ্টিতে সূর্য আর আরিফকে দেখছে। অনেকে প্রশ্ন করছে তাদের কেন এখানে নিয়ে আসা হলো। আরিফ বলল, ওয়েট কর, সব বুঝতে পারবি। নীলাকে নিয়ে আরিফের বোন পুরাতন হলরুমের দিকে গেল। নীলাকে বলা হয়েছে হলরুমে দুজন ছেলে মারামারি করছে, তাই নীলা ওখানে যাচ্ছে। ওখানে যেতে যেতেই নীলার ভিতরটা পড়ে যাচ্ছে, কারণ এটাই সেই জায়গা যেখানে নীলাকে অপমান করেছিল সূর্য। ওই দিনকার পর ওখানে নীলার আর যাওয়া হয়নি, কারণ স্কুলের কার্যক্রম এখন নতুন বিল্ডিংয়ে পরিচালিত হয়। পুরাতন হলরুমের কথা শুনে নীলার ভিতরে আবারও যন্ত্রণার আগুন জ্বলে উঠছে। নীলা দেখলো হলরুমে দরজা বন্ধ। দরজা খুলে ভিতরে ঢুকতে দেখলো সূর্য আর ওর বন্ধুদের। পুরনো ব্যথা তাকে আবারও ধাওয়া করলো, কিন্তু এবার সূর্য সবাইকে অবাক করে দিয়ে নীলার সামনে হাঁটু গেড়ে বসে কান ধরল। সে বলল, সরি নীলা, আই এম ভেরি ভেরি সরি। আমি জানি আমি শুধু ভুল করিনি, আমি তোমার প্রতি অন্যায় করেছি। ভুল করলে তা শুধরে নেওয়া যায়, কিন্তু অন্যায় করলে শাস্তি পেতে হয়। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি তা মাথা পেতে নিব। একদিন আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে আঘাত করেছি। আজ আমি কথা দিচ্ছি আমি তোমাকে সব সময় রক্ষা করব, তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। আই লাভ ইউ নীলা, উইল ইউ ম্যারি মি? নীলা এরকম ঘটনা অ্যাকসেপ্ট করেনি। সে প্রথমে একটু চমকে গিয়েছিল, উঠলেও বাহিরে তা প্রকাশ করে না। সে এমনভাবে চলে যায় যেন এখানে কিছুই হয়নি। সূর্যের কোনো কথা তার কানে পৌঁছায়নি যেন। সূর্যের ব্যাচমেটরাও এসে আশা করেনি সূর্য থেকে, তারাও অবাক। তারা যতটা না অবাক হয়েছে সূর্যের এমন আচরণে, তার থেকেও বেশি অবাক করেছে নীলাকে দেখে। কারণ নীলার পরনে ক্যারাটে ইউনিফর্ম, সাথে ব্ল্যাক বেল্ট। এসএসসি পরীক্ষার পরে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তারা নীলাকে লাস্টে দেখেছিল বিদায় অনুষ্ঠানে। দুই একজন যারা ঢাকায় ছিল তারা নীলাকে ভালোভাবে চেনে, বাকিটা বেশ হতভম্ব। আর এই সূর্য যে কিনা নীলাকে নিজের কাজিন হিসেবে মেনে নিতে পারতো না, সে তাদের সবার সামনে নীলাকে প্রপোজ করলো, নীলার কাছে কান ধরে ক্ষমা চাইল। একদিন এতগুলো শক নিউজ আর নীলা রিজেক্টের পর সূর্য অনেকটা ভেঙে পড়ে। পাশে এক কোণে বসে আছে। আরিফ এসে সূর্যের কাঁধে হাত রাখলো, বলল, কি রে ভাই, এত খুশির দিনে তুই এখানে মূর্তির মতো বসে আছিস কেন? নীলা রিজেক্ট করেছে তাই? সূর্য বলে, আমি জানতাম নীলা এমনটাই করবে। আমি শুধু ভাবছি ওকে মানাবো কি করে, আর ভাবছি মানুষ এতটা বিশ্বাসঘাতক হতে পারে কি করে। আরিফ বলল, জানিস মির্জাফর যদি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা না করতো, তবে কালের ক্রমে আমরা একটি স্বাধীন দেশ, স্বাধীন নাগরিকত্ব, স্বাধীন পতাকা পেতাম না। এটা আমার কথা নয়, এটা নীলার কথা। আর আমার মনে হয় নীলার মনে তোর জন্য একটা সফট কর্নার আছে, কারণ আমি নীলার টিমমেট, গত 5 বছর ধরে ওর সাথে কাজ করি। আমি খুব ভালো করে জানি ও কীভাবে রিয়েক্ট করে। তোর জন্য নীলা যদি কিছু ফিল না করতো তাহলে তুই এতক্ষণ হসপিটালে থাকতিস। আর তোর সঙ্গ দেওয়ার জন্য আমিও। সম্পর্কের পাটলের ভিতরে ভালোবাসা দিয়ে পুষ্প বাগান তৈরি করতে হয়। এটা আমার নয়, নীলার কথা। তাই তো উত্তরে আরিফ মাথা নাড়ায়। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই নীলার টিমের মেম্বার হয়েছিস কি করে? আমিও টিমে জয়েন করতে চাই। আমাদের টিমমেট হওয়া এত সহজ নয়, কিন্তু আমি জানি তুই পারবি। নীলার জন্য তোকে পারতেই হবে। এর জন্য তোকে কিছু ফর্মালিটি আর কিছু পরীক্ষা দিতে হবে। অনুষ্ঠান শেষে তোকে ক্লাবে নিয়ে যাব। নীলা হলরুম থেকে সোজা বাড়িতে এসে ঘরে ঢুকেছে। এ সময় নীলাকে বাড়িতে দেখে বাড়ির উপস্থিত সবাই একটু অবাকই হলো। সূর্যের খালাবাড়ি থেকে আসার পর থেকে তুহিনা চৌধুরী চাচ্ছে নীলার সাথে কথা বলতে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি।
সূর্যের মামির কথায় আশা নিয়ে 8 বছরে এর প্রথা ভেঙে তুহিনা চৌধুরী আজ নীলার ঘরে ঢুকেছে নীলার সাথে কথা বলতে। নীলা ঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রয়েছে জড় পদার্থের মতো। তুহিনা চৌধুরী এসে নীলার ঘরে হাত রাখল। এতে নীলা মায়ের দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। তুহিনা চৌধুরী বলতে শুরু করলেন, আমাদের ক্ষমা করে দিস মা, আমরা কখনোই তোকে বোঝার চেষ্টা করিনি, তোর অভিমান ভাঙানোর চেষ্টা করিনি, আমরাই তোকে। নীলার কথা শেষ করতে দেয় না তার মাকে, জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুহিনা চৌধুরী শক্ত করে মেয়েকে বুকে আঁকড়ে ধরেন, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। দরজায় দাঁড়িয়ে থাকায় সুভাষিনী চৌধুরী ঘরে প্রবেশ করতে করতে বলে ওঠেন, এবারে সবাই তো দেখছি আমাকে ভুলেই গেছে, কেউ আর আমাকে ভালোই বাসে না। সুভাষিনী চৌধুরীর কথায় নীলা মৃদু হেসে তাকেও জড়িয়ে ধরে। আরিফ সূর্যকে ক্লাবে নিয়ে আসে, তারপর তুর্য আর মাহিরের সাথে দেখা করায়। মূলত তারা দুজনেই ক্লাবের নিউ মেম্বারশিপের বিষয়ে কাজ করে থাকে। আরিফ তুর্যকে বলল, তুর্য ও আমার বন্ধু, ওর নাম নবান চৌধুরী সূর্য, ও চৌধুরী বাড়ির বড় ছেলে। তুর্য বুকে হাত গুজে রেখে বলল, তুমি না বললে তো জানতামই না আরিফ ভাইয়া। আরিফ জিভে একটা কামড় বসালো। তাড়াহুড়োয় সে তো ভুলেই গেছিল সূর্য তুর্যের ভাই, আর সে কিনা আহামকের মতো ভাইয়ের সামনে ভাইয়ের পরিচয় দিয়ে দিচ্ছে। সে মাসুম বাচ্চার মতো সূর্যের দিকে তাকালো, দেখলো সূর্যর ঠোঁট কেমনে হাসছে। আরিফ একটু ধমকে সুরেই বলে উঠল, সূর্য, তুর্য তোর শালা প্লাস ভাই, তাহলে তুই কেন সবটা করছিস না, আমাকে কেন মাঝখানে ফেলছিস? আরিফের এমন আচরণে মাহির এতক্ষণ হাসছিল, কিন্তু শালা প্লাস ভাই, আরিফের এই কথাটা মাহিরের বুকে গিয়ে বিঁধল। সে কোনো এক ভাবনার অতল গহ্বরে তলিয়ে গেল। সব কিছুর মাঝে সূর্য বলে উঠল, তুর্য আমার এই ক্লাবের মেম্বারশিপ চাই। ওকে, সমস্যা নেই ভাইয়া, আমি দেখছি বললে হবে না তুর্য, চাই মানে চাই। ঠিক আছে, তুমি টেনশন নিও না, তোমার মেম্বারশিপ কনফার্ম হয়ে যাবে। আচ্ছা এই নাও, এই ফর্মটা পূরণ করে দাও। মাহির মনে হচ্ছে এই মেম্বারশিপটা কনফার্ম হলে সে কিছু একটা হারিয়ে ফেলবে, কিন্তু সে কিছু করতে পারছে না, কারণ সূর্য লিগেলভাবে ক্লাবের মেম্বারশিপ নিচ্ছে, তাই এখানে তার কিছু করার নেই। তুর্য সূর্যকে বলল, তোমার সব ফর্মালিটিস কমপ্লিট সূর্য ভাইয়া। 1 সপ্তাহে 5 জন নতুন মেম্বার ফর্মালিটিস করেছে, আপনি আগামীকাল চেক দিয়ে তারপর কনফার্ম করে দিবে। তুর্য, তোর বোন যদি আমাকে বাদ দিয়ে দেয়? আরে তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার সব কিছু ওকে আছে, আর আপনি ব্যক্তিগত কারণে কিছু করে না। চলো তোমাকে ক্লাবটা ঘুরিয়ে দেখাই। নীলাকে সূর্যের মামি ড্রয়িং রুমে তার পাশে বসিয়ে রেখেছে। জনি, যারা, আশরাফুল চৌধুরী আর নীলিমা চৌধুরীও সেখানে আছেন। সবাই মিলে গল্প জুড়ে দিয়েছে। তুহিনা চৌধুরী, সুভাষিনী চৌধুরী রান্নাঘরে রান্না করছেন। তারা মেয়ে এমন প্রাণবন্ত আচরণে খুবই খুশি। তুর্য বাড়িতে প্রবেশ করে এমন কাণ্ড দেখে দুজনেই হতবাক। আমাকে ছাড়া এখানে কি এত গল্প হচ্ছে বলে তুর্য গিয়ে যারার পাশেই সোফার বসল। দুই ভাইয়ের এখন ফেরার সময় হলো। সুভাষিনী চৌধুরী বেশ রাগী কণ্ঠে বললেন কথাটা। মিনমিনিয়ে বললেন, এই ছেলে আসার পর থেকে শুধু বাহিরে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় বাড়িতে থাকবে, নীলাকে সময় দিবে তা না। তুহিনা চৌধুরী পাশে থাকায় কথাটা শুনে নিলেন। তিনি বললেন, তোমাদের নীলাকে সবসময় বাড়িতে থাকে, যে নীলাকে সময় দিবে বাড়িতে? কি যে বলো না তুমি আপু, ছেলেটার উপর আর খামোখা রাগ করো না তো। এত কিছু যখন ঠিক হয়ে গেছে, দেখো ওদের বিষয়টাও ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। সূর্য এতক্ষণ চুপচাপ নীলাকে দেখছিল, কিন্তু নীলা একবারও সূর্যের দিকে তাকায়নি। দাদু ঠিকই বলেন, রাগী বুড়ি একটা। না, রাগী বুড়ি না, অভিমানী বুড়ি। এই অভিমানী বুড়ির অভিমান আমি ভাঙিয়েই ছাড়ব, নয়তো আমার নামও নবান চৌধুরী সূর্য না। সূর্য মনে মনে বলছে। সবার উদ্দেশ্যে সূর্য বলে, তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আর এসো না, নীলা মনে মনে বলছে। আজ চৌধুরী বাড়ির খাবার টেবিলটা পূর্ণ। নীলা, সূর্য সহ চৌধুরী বাড়ির সবাই খাবার টেবিলে আছে আজকে। আজ নীলার পছন্দের সব কিছু রান্না হয়েছে। তুহিনা চৌধুরী আর সুভাষিনী চৌধুরী সবাইকে খাবার পরিবেশন করছেন। তুহিনা চৌধুরী নীলার উদ্দেশ্যে বললেন, তোকে আর একটু দেই মা? না আম্মু, আমার আর কিছু লাগবে না। নীলা যে আজ তাদের সাথে খাবার টেবিলে বসেছে, এটা দেখে নিলয় চৌধুরী আর নীরব চৌধুরী আগে থেকে অবাক হয়েছিলেন, কিন্তু এখন তুহিনা চৌধুরীর সাথে নীলার স্বাভাবিক ব্যবহারে তারা অনেক অবাক হলেন এবং খুশিও হলেন। যাক, তাদের মেয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সূর্য বেশ অবাক হয়েছে নীলার এমন আচরণে, কিন্তু তারা অবাকের 7ম পর্যায়ে পৌঁছে গেল যখন তাদের খাওয়া শেষ হলো। তাদের খাওয়া শেষ হতেই নীলা বলল, আম্মু, বড় আম্মু, মামি, তোমরা আবার বসে পড়ো, আমি তোমাদের খাবার পরিবেশন করছি। নীরব চৌধুরী বলল, যদি নীলা মামনি খাবার পরিবেশন করে তবে আমি আবারও খেতে রাজি। কি নিলয়, তুইও খাবি তো? না বড় আব্বু, তুমি যথেষ্ট পরিমাণে খেয়েছ, এর থেকে বেশি খেলে তোমার প্রেশার বেড়ে যাবে।
তবে কথা দিচ্ছি একদিন নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াবো। আমার রাগী বুড়িটা কি রান্নাও করতে পারে? আশরাফুল চৌধুরী বলছে। তোমার রাগী বুড়ি কি শুধু রাগী করতে পারে দাদু? নিনি আপু তো অনেক সুন্দরী রান্না করে। তুই কি করে জানলি? আরে ক্যাম্পিংয়ে তো নিনি আপু অনেক রান্না করে। সবার এই কথোপকথনের মাঝে সূর্য, জনি যারা শুধু দর্শক। একজনের নজর আটকে আছে তুর্যর হাস্যোজ্জ্বল মুখের দিকে। একজন সব দিক থেকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এখানে হচ্ছেটা কি। একজন ডুবে আছে তার ভাবনার অতল গহ্বরে। কেননা তার অভিমানী বউ সবাইকে আপন করে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে, শুধু তাকেই মানতে চাইছে না। সে তার অভিমানী বউকে মানাতে পারছে না, কিন্তু সে মানিয়েই ছাড়বে। আজ শুক্রবার। নীলা তার ক্লাবে গিয়েছে। তার প্রথম কাজ নিউ মেম্বারশিপ অ্যাপ্রুভ করা। তারপর সে তার টিমমেটদের সাথে আগামী সপ্তাহের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। নিউ মেম্বারশিপ ফাইলের একটা পেজে নীলার চোখ আটকাল। পেজটাতে সূর্যের ডিটেলস দেওয়া আছে। এই সূর্য কেন এই ক্লাবের মেম্বার হতে চাচ্ছে? ডিটেলসে সব কিছু ওকে থাকায় নীলা সূর্যের মেম্বারশিপ অ্যাপ্রুভ করলো। সূর্যসহ 4 জন মেম্বার যোগ হয়েছে নীলার ক্লাবে। একজনকে নীলা বাদ দিয়েছে, কারণ তার ডিটেলসে কিছু গড়মিল ছিল। নীলা মিটিংয়ে বসেছে তার মেম্বারসদের সাথে। ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার পানিতে অনেক আটকা পড়েছে। তারা খাদ্য এবং নিরাপদ পানির অভাবে ভুগছে। ক্লাবের যেসব মেম্বার্স ভালো সাঁতার পারে তাদের নিয়ে যাওয়া হবে এই অভিযানে। সূর্য তো বেশ খুশি, কারণ সে সাঁতারে বেশ পারদর্শী। তারা 20 সদস্যের একটা টিম গঠন করে ফেলল। এখান থেকে ফেনীতে পৌঁছাবে তারা 20 জন একসাথে। তারপর 5 জন 5 জন করে দলে ভাগ হয়ে 4টে টিম গঠন করবে। এতে তাদের কাজের সুবিধা হবে। একটা টিমে লিডার থাকবে নীলা, অন্যটায় তুর্য, একটায় মাহির, একটা সামি। 4টা দলে 4 জন নতুন মেম্বারকে দেওয়া হলো। মাহিরের টিমে সূর্য, বাকি 3টে টিমে বাকি 3 জন। তারা আগামীকাল রওনা দিবে সকাল 7টায়। নীলা সবার উদ্দেশ্যে বলল, এখন সবাই বাড়ি ফিরে প্রিপারেশন নাও, তারপর নীলা চলে যায়। সূর্য এতক্ষণ ভাবছিল এ মাহিরের দলে কেন তাকে পড়তে হলো। নীলা চলে যাওয়ার পর সে তুর্যের উপর রাগ ঝাড়তে থাকে। তোর বোন আমাকে এতিমখানায় পাঠিয়ে দিল, আর তুই কিছুই বললি না। এতিমখানা মানে? এতিমখানা না তো আর কি বলবো। এই টিমে আমার কেউ নাই। অন্তত স্বামীর টিমে দিলে ওখানে আরিফের সাথে থাকতে পারতাম, না হলে তোর টিমে দিত। আর তোর বোন, সে তো কখনোই আমাকে নেবে না। নেবে না তো ভালো কথা, তাই বলে আমাকে এভাবে এতিম বানিয়ে দিল কেন? সূর্য ভাই, এসব উল্টাপাল্টা বলা বন্ধ করো। তুমি ওদের চেনো না, চিনি নিবে বলে তুর্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। পরদিন তারা সকাল সকালে রওনা দিল। সবাই বাসে উঠল। তারা ঢাকা থেকে বাসে যাবে। নীলার পাশের সিটে মাহির বসেছে। সূর্য বসেছে আরিফের পাশে। মাহিরের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নীলার প্রতিও কিছু অনুভব করে, যেটা সূর্যের মোটেও পছন্দ না। সূর্য আরিফকে বলল, দেখছস এই হালাই কেমনে আমার বউয়ের সাথে লাইগা থাকে, মনে হয় যেন বউ আমার না ওর। আরিফ বলল, এ মাহির হয়তো তোর বউকে লাইন মারে। ও সবসময় নীলার পিছন পিছনই ঘুরে। অবশ্য আমরা সবাই ঘুরি, কিন্তু ওর ঘোরাটা অন্যরকম। সূর্য বলল, দেখ আমি কি করি। সূর্য সিট থেকে উঠে গিয়ে চলন্ত বাসে হাঁটা শুরু করলো। নীলার পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর জাকা খাওয়ার বাহানায় নীলার গায়ের উপর গিয়ে পড়ল এবং নীলাকে চাপকে ধরল। নীলা সূর্যকে ছাড়িয়ে দিয়ে বলল, চলন্ত বাসের ভিতরে এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? নিজেও তো মরবেন, আমাকেও মারবেন। দৌড়াদৌড়ি করছি কোথায়? আমি তো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকবেন কেন? এটা তো আর লোকাল বাস না যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন। আপনার জন্য তো বসার সিট আছে। আমি তো আমার লিডারদের সাথে কথা বলতে চাই। উনি কত মহান, কত জ্ঞানী, কত বিজ্ঞ। আমি ওনার পাশে বসতে চাই, কিন্তু আপনি তো ওনার পাশে বসে আছেন। উঠুন তো এখান থেকে। লিডারজি। নীলা মাহির দিকে একবার তাকিয়ে সূর্যের সিটে গিয়ে বসে। সূর্য মাহিরের পাশে বসে। তারপর বলে, হাই লিডারজি, গুড মর্নিং। মাহিরের সাথে হ্যান্ডশেক করে। তারপর ওখান থেকে উঠে আসে। আরিফ আর সূর্য নিজেদের জায়গা অদল বদল করে নেয়। কি হলো, আপনার লিডারজির পাশ থেকে উঠে এসেছেন কেন? আমার ওখানে বসতে ভালো লাগে না। ওখানে বসতে ভালো লাগে, সূর্য বলছে। সূর্যের এমন আচরণে নীলা মনে মনে হাসলো, কিন্তু বাহিরে প্রকাশ করলো না। তারা ফেনীতে গিয়ে পৌঁছে 4টি দলে ভাগ হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করল। সুযোগ বুঝে মাহির সূর্যকে বলল, আমি নীলার বিষয়ে সব কিছু জানি। তোমাদের দুজনের ভিতর কেমন সম্পর্ক সেটাও আমি জানি, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি নীলাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে শেষ করতে পারবো না। আমি বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি। নীলা আমাকে উত্তরে বলেছিল ও নাকি এসব ভালোবাসা টালোবাসায় বিশ্বাস করে না। তাছাড়া আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের। আমি যেন অন্য কোনো দৃষ্টিতে সম্পর্কটা না দেখি।
এতে করে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি পারি না নীলাকে শুধু বন্ধুত্বের দৃষ্টিতে দেখতে, কারণ আমি ওকে ভালোবাসি, প্রথম দেখা থেকেই ভালোবাসি। আর আমি জানি ও একদিন না একদিন আমার ভালোবাসা ঠিকই বুঝবে। তার সূর্য, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি আমাদের ভিতরে কিন্তু এসো না। তুমি তোমার রাস্তা মাপাও। হ্যাঁ, রাস্তা আমার নয়, তোমার মাপা উচিত মাহির, কারণ আমাদের সম্পর্ক থার্ড পারসন নয়, বরং তুমি আমাদের সম্পর্কে থার্ড পারসন হয়ে দাঁড়াচ্ছ। আর তাছাড়াও নীলা আমার বউ অভিমান করেছে, আমি ভাঙিয়ে নিব। তুমি সুযোগ নেওয়ার চেষ্টাও করবে না। এই নোবান চৌধুরী সূর্য কিন্তু সহজ মানুষ নয়, মাইন্ড ইট। উদ্ধার অভিযান শেষে সবাই কেন্দ্রে এসেছে। টিমের সবাই একসাথে তাদের অভিযান সম্পর্কে গল্পগুজব করছে। এর মাঝে নীলা হঠাৎ পানিতে লাফ দিল। তা দেখে সূর্য কোনো কিছু না ভেবেই পানিতে লাফ দিল। সবাই সূর্যের কাণ্ডে অবাক হয়ে গেল। ততক্ষণে নীলা পানিতে ভাসতে থাকা একটা বাচ্চার কাছে গিয়ে পৌঁছালো। তারপর বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসে পৌঁছালো। কিন্তু নীলা খুঁজে পাচ্ছে না এই সূর্য কেন পানিতে লাফ দিল। সূর্য তড়িঘড়ি করে পানি থেকে উঠে নীলার কাছে আসলো। নীলার গালে হাত রেখে অস্থির স্বরে সূর্য বলল, তুমি ঠিক আছো তো? তুমি তো পানিতে লাফ কেন দিয়েছিলে? তোমার যদি কিছু হয়ে যেত? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তুমি জানো? এমন কেউ করে? আর একটু হলে তো আমি স্ট্রোক করে যেতাম। নীলা অবাক স্বরে, নরম স্বরে বলল, আমি তো এই বাচ্চাটাকে উদ্ধার করতে গিয়েছিলাম। সূর্যের এমন কাণ্ডে উপস্থিত সবাই হা হয়ে আছে। তারা কি রিয়াকশন দিবে খুঁজে পাচ্ছে না। পরদিন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সুভাষিনী চৌধুরী, তুহিনা চৌধুরীও তাদের ছেলে মেয়েদের জড়িয়ে ধরে আদর করতে লাগলো। যারা চোখে শান্তি ফিরে এলো। অন্যদিকে জনি বেশ রেগে আছে। সূর্য তাকে ছাড়াই সবখানে ঘুরে এসেছে। ডিনার শেষে যে যার ঘরে গিয়েছে। সূর্য সাথে এসেছে, তার কিছু ভালো লাগছে না। কি করবে বুঝে উঠতে পারছে না। তুর্য এসে সূর্যের কাঁধে হাত রাখলো। তুই এত রাতে এখানে? তোমাকে আসতে দেখে এসেছি ভাইয়া, তোমার সাথে কিছু কথা বলার আছে তাই। আমারও তোর সাথে কিছু কথা বলার আছে। তোরটা আগে শুনি, তারপর আমারটা বলবো। জানো সূর্য ভাইয়া, নিনু আপি কিন্তু কেন 5 জন মেম্বারের ভিতরে একজন মেম্বারকে বাদ দিয়েছিল? সূর্য কৌতূহলী দৃষ্টিতে তুর্যের দিকে তাকায়। কারণ ও আমাদের রাইভেল কোম্পানির এজেন্ট ছিল। ওরা তাকে আমাদের পিছনে লাগাতে চেয়েছিল। ওরা ব্যবসায়িক দিক দিয়ে আমাদের সাথে টক্কর দিতে না পেরে পারিবারিক দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে অনেক দিন ধরে। 4 বছর আগে ওই কোম্পানির মালিক আমাদের বাড়িতে নিনু আপির বিয়ের প্রস্তাব নিয়ে আসে ওর ছেলের সাথে, কিন্তু দাদু তার সাথে না করে দেয়। তারপর থেকে ওরা নিনি আপিকে অনেকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে, কিন্তু নিনু আপির সাথে পেরে ওঠেনি। আমার পিছনে লেগেও বেশ সুবিধা করতে পারিনি। তুমি তো চৌধুরী বাড়ির বড় ছেলে, তুমি এতদিন দেশের বাহিরে ছিলে, এখন দেশে ফিরেছ, তাই ওদের টার্গেট তুমি হতে পারো। তুমি একটু সাবধানে থেকো, চারদিকে সজাগ দৃষ্টি রেখো। আমার এটুকুই বলার ছিল। এবার বলো তুমি কি বলবে। এ মাহির সাথে নীলার সম্পর্ক কেমন রে? মাহির ভাই নিনু আপিকে পছন্দ করে, একবার প্রপোজও করেছিল, কিন্তু নিনি আপি তো ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে। কিন্তু ভাইয়া এত প্রশ্ন কেন করছ? কিছু কি হয়েছে? না তেমন কিছু না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবে না? কাল সকালে বাড়ির সবাইকে একটা সারপ্রাইজ দিবে নিনি আপি। তোর আপি কি আমি দেশে ফেরার পর থেকে কম সারপ্রাইজ দিয়েছে? আবার কি সারপ্রাইজ দিবে? তোর যে চলে যেতে যেতে বলে, সারপ্রাইজ তো কাল সকালেই দেখতে পাবে। পরদিন নীলা সকাল সকাল উঠে বাড়ির সবার জন্য রান্না করেছে। আজ দাদু দাদির পছন্দের সব কিছু রান্না হয়েছে। খাবার টেবিলে কত রকমের খাবার সাজানো, সব নীলা রান্না করেছে। এটা দেখে বাড়ির সবাই অবাক হয়েছে। নীলা যে এত কিছু রান্না করতে পারবে এটা কারো ধারণাই ছিল না। আশাফুল চৌধুরী আর নীলিমা চৌধুরী নিচে আসার সাথে সাথেই নীলা তুর্য বলে উঠল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি গ্র্যান্ডস। আশাফুল চৌধুরী আর নীলিমা চৌধুরী হতবাক হয়ে গেল। আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর এরা তো মনে রেখেছে, তারা নিজেরাই তো ভুলে গেছে। খুশি হয়ে তারা দুজন নীলা তুর্যকে জড়িয়ে ধরল। তারপর সবাই মিলে খেতে বসলো। সবাই নীলার রান্নার অনেক প্রশংসা করলো। সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে একটা গেট টুগেদারের প্ল্যান করলো, যেখানে বাহিরের কেউ থাকবে না, শুধু বাড়ির মানুষই আনন্দ করবে। চৌধুরী বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গেট টুগেদারের থিম রাখা হয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক। মেয়েরা পরেছে লাল শাড়ি আর চুলে লাল গোলাপ, ছেলেরা পরেছে ব্ল্যাক স্যুট। তুর্যের চোখ যেন কোথায় আটকে গেছে। জনির ধাক্কায় তার হুঁশ ফিরল। অন্যদিকে সূর্য, সে যেন সম্মোহিত হয়ে আছে। বাড়ির বাকি পুরুষদেরও সেম অবস্থা। সূর্যকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা ওর দিকে চোখ টিপ মারল। এতে সূর্যের নাকালা অবস্থা। এভাবে হাসি মজার খুনসুটির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হলো। পরদিন সকালে তুর্য তার কলেজে গিয়েছে আর নীলা ভার্সিটিতে।
নিলয় চৌধুরী নীরব চৌধুরী অফিসে গিয়েছেন। ড্রয়িং রুমে বসে আছে আশরাফুল চৌধুরী, সূর্য, জনি আর যারা। আশরাফুল চৌধুরী বসে খবরের কাগজ পড়ছেন। সূর্য অনেকক্ষণ যাবৎ তাকে কিছু বলার চেষ্টা করছে। এবার বলে উঠল, দাদু, আমি নীলাকে বিয়ে করতে চাই। আশরাফুল চৌধুরী ভাবলেন, এই ছেলে কি বলছে, এদের তো বিয়ে হয়েই গেছে। তা যাই হোক, এই ছেলে বাড়ির সবাইকে অনেক গড়িয়েছে, ওকে একটু ঘোরানো যাক। আশরাফুল চৌধুরী আবার কঠোর স্বরে বলে উঠলেন, এই যে ছোকরা, তুমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আমার একমাত্র নাতনিকে বিয়ে করতে চাচ্ছ। তোমার হিম্মত দেখে আমি অবাক হয়েছি। তা তোমার কি যোগ্যতা আছে আমার নাতনিকে বিয়ে করার, যে তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ? তুমি জানো আমি চাইলে তোমার কি করতে পারি? ছেলে তোমাকে 7 বার বিক্রি করলেও আমার নাতনির 1 মাসের হাত খরচের টাকা উঠবে না। আমি একজন সফল ফ্রিল্যান্সার, বিশ্বের বড় বড় কোম্পানির সাথে কাজ করি। আমার মাসিক আয় সম্পর্কে কি তোমার ধারণা আছে? আর তাছাড়াও তুমি এসব বাংলা সিনেমার ডায়ালগ কেন দিচ্ছ দাদু? সূর্য বেশ বিরক্তি নিয়ে কথাগুলো বলে, আমি তো দেখি বাংলা সিনেমা, তাহলে হিন্দি সিনেমার ডায়ালগ কী করে দিব? আশরাফুল চৌধুরী বলছে, কি বললি তুমি? কই কিছু না তো। দুপুরের ঘটনা শুনে তুর্য অট্ট হাসিতে পেটে পড়েছে। তার হাসি যেন কিছুতেই থামছে না। ডিনার শেষে সূর্য, জনি যারা ছাদে বসে আছে। নীলা এখনও বাড়ি ফিরেনি। জনি তাকে সবটা খুলে বলেছে। দাদু নাতির কাণ্ড শুনে সে আর হাসি থামাতে পারছে না। সূর্য তুর্যের মাথায় গাঁটটা মেরে বলে, তুই হাসছিস কেন শালা? আমি মরছি আমার জ্বালায় আর তুই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিস। সূর্য ভাই, দাদু তোমাকে কি টুপি পরালো? বলে হাসলো তুর্য। টুপি পরানো মানে কি? মানে আপি তো বাড়ি থেকে কোনো হাত খরচই নেয় না, আর যেটা আপির জন্য বরাদ্দ থাকে সেটা চলে যায় চ্যারিটি ফান্ডে। ওরে বুড়ো, আমার সাথে বাটপারি? তোমার মজা বোঝাচ্ছি, দাঁড়াও। তুর্য, তোর বোন কোথায় রে? নিনু আপি তো কোন কাজে ঢাকার বাহিরে গেছে। ও, মাহিরও কি গেছে তোর বোনের সাথে? গেছে। না না না, বিষয়টা আর ফেলে রাখা যাবে না, এবার আমাকে কিছু করতেই হবে। তুমি কি করবে সূর্য ভাই? শুন তবে, সকালের ব্রেকফাস্টে শেষে যে যার কাজে গিয়েছে। আশরাফুল চৌধুরীও আজ কোম্পানিতে গিয়েছেন। সূর্য যেন এই সুযোগের অপেক্ষায় বসেছিল। সে তার দাদির কাছে গেল। দাদিকে বলল, দাদি, তোমার কি তোমার গ্রামের বাড়িতে যেতে ইচ্ছে করে না? যেখানে তুমি ছোট থেকে বড় হয়েছ। তাদের সাথে দেখা করতে ইচ্ছে করে না? যাদের সাথে একসময় তুমি খেলা করেছ, তোমার সেই সহপাঠী, তোমার সেই প্রাণপ্রিয় বন্ধু বান্ধবী, তোমার সেই প্রিয় জন্মভূমি, তোমার কি দেখতে ইচ্ছে করে না সব কিছু? করে তো। কত বছর আমি আমার বাপের বাড়িতে যাইনি। তাহলে যাও। কি করে যাব? কে নিয়ে যাবে আমাকে? সবাই তো অনেক ব্যস্ত থাকে। আরে কেন, আমি আছি না, তোমার একমাত্র বড় নাতি। তুমি নিয়ে যাবে দাদুভাই? হ্যাঁ, আমি নিয়ে যাব। এক্ষুনি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি যাব। তোমার দাদুকে তো কিছু বলিনি। আরে দাদুকে আর কি বলবে? তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নীলিমা চৌধুরী কিছু না ভেবে রেডি হয়ে নেন। তারপর সূর্য, জনি যারা, নীলিমা চৌধুরী বেরিয়ে পড়েন তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সূর্য আশরাফুল চৌধুরীকে একটা মেসেজ করে, আপনি তো আপনার নাতনিকে আমার হাতে তুলে দিবেন না, তাই আমি আপনার বউকে নিয়ে ভেগে গেলাম, দোয়া করবেন আমাদের জন্য। মেসেজ দেখে আশরাফুল চৌধুরী তৎক্ষণাৎ বাড়িতে ফোন করলেন। সুভাষিনী চৌধুরী বললেন, সূর্য মাকে নিয়ে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে তা বলে যায়নি। আশরাফুল চৌধুরীর ফোনটা রেখে দিয়ে ভাবলেন, আমি চেয়েছিলাম এই ছেলেকে জব্দ করতে, এখন তো দেখছি এই ছেলে আমাকেই জব্দ করছে। কে জানে আমার সহজ সরল বউটাকে নিয়ে কোথায় গেল। 6-7 ঘন্টা হয়ে গেছে প্রায়, সূর্যরা এখনও বাড়ি ফেরেনি। অন্যদিকে আশরাফুল চৌধুরীর 1000 বার ফোন দেওয়া হয়ে গেছে বাড়িতে, কারণ ওই ছেলের উপর তার কোনো বিশ্বাস নেই। ফোনটাও বন্ধ করে রেখেছে। অন্যদিকে অনেক বছর পরে গ্রামে আসায় নীলিমা চৌধুরীর ভাবিরা তাকে বাড়িতে ফিরতে দেয়নি। তারা সবাই আজ রাতটা গ্রামে কাটাবে। চৌধুরী বাড়ির সবাই তো রাতের ঘুম উড়ে গেছে। আশরাফুল চৌধুরীতে অস্থির হয়ে পড়েছেন। নীলে কিছুটা বুঝে উঠতে পারছে না, সে একদিন বাড়িতে ছিল না, তার ভিতরে কি থেকে কি হয়ে গেল। মাঝরাতে আশরাফুল চৌধুরীকে ফোন করলো সূর্য। আসসালামু আলাইকুম মিস্টার আশরাফুল চৌধুরী, কেমন আছেন? আমার বউকে উঠিয়ে নিয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি? আপনি জানেন না সালাম দিলে সালামের উত্তর দিতে হয়? তো আপনি কি ভাবলেন আপনার নাতনির সাথে আমার বিয়ে দিবেন, নাকি আপনার বউকে নিয়ে আমি সংসার করব? তুমি তো দেখছি আমাকে পাগল করে ছাড়বে। তোমরা এখন কোথায় আছো? বলবো না, আগে বলেন আপনি আপনার নাচ জামাই করবেন আমাকে? এমন সময় নীলা দাদুর ঘরে প্রবেশ করতে করতে বলল, দাদু জেনে গেছে ওরা কোথায় আছে। ওরা দাদির আব্বুর বাড়িতে গেছে, মানে তোমার শ্বশুর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো বুড়ি, কাল সকালে আমরা ওখানে যাব। আশরাফুল চৌধুরী বলছে, ওকে দাদু। দেখছো ছোকরা, আমার নাতনি কেমন জিনিয়াস, তোমাদের লোকেশন বের করে ফেলেছে।
সূর্য রাগ করে ফোনটা কেটে দেয়। তারপর ফোনের স্ক্রিনে থাকা নীলার ছবিটা দেখে বলে, ছবিটা রুহির বিয়ের সময়ে তোলা। তুমি এটা কি করলে বউ? আমার সব প্ল্যান নষ্ট করে দিলে। আর একটু হলেই আমি ওই খাট্টুস আশরাফুল চৌধুরীকে ম্যানেজ করে নিতাম। এমন একখান বউ পাইলে জীবন তেনা তেনা। কিন্তু আমার জীবন তেনা তেনা হওয়ার জন্য শুধু তোমাকেই লাগবে। পরদিন সকালে আশরাফুল চৌধুরী, তুর্য, নীলা গ্রামের বাড়িতে আসলো ওদের নিতে। সূর্য শর্ত দিল সে বাড়ি ফিরবে, কিন্তু বাড়ির গাড়িতে নয়, নীলার সাথে নীলার বাইকে। সূর্য শর্ত মেনে নিয়ে আশরাফুল চৌধুরী আর নীলিমা চৌধুরী তারা যে গাড়িটা এনেছিল সেই গাড়িতে বাড়ি ফিরলেন। সূর্যরা যে গাড়িটা এনেছিল সেই গাড়িতে তুর্য, জনিয়া যারা বাড়িতে ফিরল। নীলা পড়ে গেল বিপদে। এখন তাকে সূর্যকে নিয়ে বাড়ি ফিরতে হবে। নীলা বেশ গাম্ভীর্য বজায় রেখে সূর্যকে বলল, আপনি আমাকে আমার বাইকে নিতে পারবো না। আপনি দরকার হলে হেঁটে যান, না হলে বাসে যান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। সূর্য নীলার কথা শুনে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। আরে আরে থামেন, আপনি এভাবে কাঁদছেন কেন? দেখুন সবাই আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে। আচ্ছা বাইকে বসুন। সূর্য নীলার পেছনে বসে নীলাকে জড়িয়ে ধরল। নীলা বেশ এম্বারেস হয়ে বলল, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরলে তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যাব। এভাবে কেউ কাউকে ধরে বসে নাকি? তোমার উপর আমার কোনো ভরসা নেই বউ। তুমি যদি আমাকে ফেলে দাও তাই এভাবে জড়িয়ে ধরেছি। কেন? আমাকে ফেলতে গেলে তুমিও পড়ে যাও। দেখছ তোমার বর কত জিনিয়াস। জিনিয়াস না ডিঙে গাছ। আমাকে এসব বউটো ডাকবেন না তো। আর বেশি কথা বলবেন না, না হলে আপনাকে এখানে রেখেই চলে যাব। আচ্ছা আর কোনো কথা বলবো না, এবার চলো। নীলা বাইক স্টার্ট দেয়। নীলার পিছনে বসে সূর্য গান ধরে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? নীলা বলে, একটুও ভালো হতো না, কারণ আমার অনেক কাজ আছে। আর তাছাড়াও সারাদিন আপনার এই আজহারি মার্কা বক বক আমি শুনতে পারবো না। সামনে একটা ফুলের দোকান দেখে সূর্য নীলাকে ওখানে দাঁড় করায়। দোকান থেকে কিছু লাল গোলাপ কিনে নিয়ে এসে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আই লাভ ইউ বউ। নীলা বলে, আমার কমন জিনিস পছন্দ হয় না। মানে? মানে এই যে লাল গোলাপ, সবাই তো প্রপোজ করে, তাই আমার পছন্দ নয়। তাহলে তোমার কি পছন্দ? আমার পছন্দের ফুল হলো মিডলে মিস্ট রেড ফ্লাওয়ার। এটা পৃথিবীর একটা বিরল ফুল। এই ফুল দিয়ে প্রপোজ করলে ভেবে দেখতে পারি। এবার আপনি উঠুন, না হলে আপনাকে এখানে রেখে চলে যাব। তারপর দুজন বাড়ি পৌঁছায়। অনেক রাত হয়েছে, নীলা এখনও বাড়িতে ফেরেনি। সে মাহিরের সাথে বাহিরের কোথাও আছে। সূর্য নীলাকে ফোনে ট্রাই করেও পারেনি। এতে সূর্যের মাথায় রাগ উঠে গেছে। তুর্যর পরীক্ষা চলছে বলে তুর্যকেও নীলা নিয়ে যায়নি। আর তাকে তো পাত্তাই দেয় না, তাই নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এতে সূর্যের আরও রাগ হচ্ছে। নীলা কেন তাকে প্রায়োরিটি না দিয়ে ওই মাহিরকে প্রায়োরিটি দেয়? সে কি এতটাই অর্থহীন নীলার কাছে? নীলা কি তাকে একটুও ভালোবাসে না? নীলাকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। রাত 1টার দিকে নীলা বাসায় আসে। নীলা সদর দরজায় প্রবেশ করার সাথে সাথেই সূর্য ওকে নিয়ে ছাদে চলে যায়। নীলা বুঝে উঠতে পারছে না সূর্য এত রাতে জেগে আছে কেন, আর তাকে এভাবে হাত ধরে টানতে টানতে কোথায় বা নিয়ে যাচ্ছে। সূর্য রাগী স্বরে বলল, এতক্ষণ কোথায় ছিলে? ওই মাহিরের সাথে কি করছিলে? আমাকে তো তোমার পাশেই থাকতে দাও না। আর ওই মাহির সারাক্ষণ কেন তোমার সাথে থাকে? কি সম্পর্ক তোমার সাথে ওর? আমি জানি না ভেবেছ? কি কম আছে আমার মাহির থেকে? তুমি জানো কতগুলো মেয়ে আমার পিছনে ঘুরে? সে আমি কিনা তোমার পিছনে পড়ে আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে পাত্তাই দাও না, অথচ সারাক্ষণই মাহিরের সাথে চিপকে থাকো। নীলা সূর্যের গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, মাহির আর আপনার তফাৎ কোথায় জানেন? মানসিকতা। মাহির আপনার মতো নিচু মানসিকতার নয়, আর আমি কখনোই আপনার মতো নিচু মানসিকতার মানুষকে ভালোবাসবো না। আই হেট ইউ মিস্টার নোভান চৌধুরী সূর্য। বলে নীলা ছাদ থেকে নেমে নিজের ঘরের দিকে চলে যায়। সূর্য ছাদে দাঁড়িয়ে রইল আর বলতে থাকলো, আমি যদি এতই খারাপ তাহলে আমাকে ভালোবাসা যায় না। আমি এতই খারাপ যে তুমি আমাকে এতখানি ঘৃণা করো। তোমাকে হারানোর ভয় আমার নিচু মন মানসিকতা করে দিয়েছে। তুমি কেন বোঝো না? মাঝখানে একটা দিন পার হয়ে গেছে, কেউ আর কারোর সাথে কথা হয়নি। আজ নীলা ইউনিভার্সিটিতে গিয়েছে। তুর্যর পরীক্ষাও শেষ, তাই আজ রেস্ট নিচ্ছে। সূর্য কয়েকদিন পর কোম্পানির দায়িত্ব নেবে, তাই আজ কোম্পানির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। কিছুক্ষণ পর খবর এলো সূর্যর নাকি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে ওটিতে নেওয়া হয়েছে। তার অবস্থা অনেক খারাপ। বাড়ির সবাই হসপিটালে গিয়েছে। তুর্য নীলাকে ফোন করে খবরটা দিল। নীলা এসে দেখলো সূর্যকে ওটি থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডক্টর নাকি বলেছে অবস্থা বেশি একটা ভালো না। তাদের যেটুকু করা তারা করেছে, বাকিটুকু আল্লাহর হাতে। সবাইকে আল্লাহর কাছে দোয়া করতে বলছে। সুভাষিনী চৌধুরী নীলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। নীলা চৌধুরী বললেন,
আমাদের রাইভেল কোম্পানির ষড়যন্ত্র করে এটা করেছে। ওরা সূর্যকে সরিয়ে দিতে চেয়েছে। সূর্য যখন গাড়ি থেকে নেমে কোম্পানিতে যাচ্ছিল তখনই ওকে গুলি করা হয়। গুলিটোর হার্টের অনেকটা কাছ থেকে বের হয়ে গেছে। নীলা বলল, আব্বু তোমরা কি ধরতে পেরেছ গুলিটা কে চালিয়েছিল, নাকি সবটা শুধু সন্দেহের বসে করেছ? না রে মা, যে গুলি চালিয়েছে তাকে ধরতে পেরেছি। ওকে পুলিশে দেওয়া হয়েছে, আর ও সবটা স্বীকারও করেছে। আর তাছাড়াও ওরা না হলে এই কাজ আর কে করবে বা কে করাবে? ওদের সাহস তো কম না। আইনরে এমন মার পেছে ফেলবো না, কেঁদেও কুল পাবে না। নীলা সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। নীলা হসপিটালে সূর্যের সাথেই থাকবে। নীলা ডাক্তারের থেকে পারমিশন নিয়ে সূর্যের কেবিনে গেল। নীলার অনেকটা রিগ্রেট ফিল হচ্ছে। তার মনে হচ্ছে সব কিছুর জন্য কোনো না কোনোভাবে সে দায়ী। গতকাল তুর্য তাকে সবটা বলেছে সূর্য নীলাকে কতটা ভালোবাসে। সূর্য মাহিরকে নিয়ে এতটা পাগলামি করছে কেন, এটাও নীলাকে বলেছে। সবটা শুনে নীলা বুঝেছে সূর্যের এমন করার কারণটা কি। সূর্য যে নীলাকে ভালোবাসে এটা নীলা আগেই বুঝেছিল, কিন্তু সে বুঝতে পারেনি এই ভালোবাসা এখন পাগলামিতে রূপ নিয়েছে। আর কেন নিয়েছে, কিন্তু এখন সে সবটাই জানে। সে সূর্যের পাশে বসে সূর্যের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আমার প্রিয় স্বামী। তুমি চোখ খোলো না প্লিজ, আমার কেমন কেমন লাগছে, প্লিজ চোখটা খোলো। দেখো, আই এম সরি, আমি কান ধরছি, আর কখনো তোমায় কষ্ট দিব না। তুমি বউ বলে ডাকলে আর রাগ করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। মাহিরের সাথে আর কথা বলবো না। আমি চাইনি তোমার গায়ে হাত তুলতে, তোমাকে হার্ট করতে, কিন্তু এটা তো আমার অভ্যেস, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। সরি, আই এম সরি। সূর্যের বুকে মাথা রেখে নীলা আপত্তি স্বরে বলল, প্লিজ একটাবার চোখটা খোলো না। দেখো না আমি কত কষ্ট পাচ্ছি। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে কখনো কষ্ট পেতে দিবে না, তাহলে এখন কেন কথা রাখছো না? আমার দিকে তাকাও না, আমাকে বউ বলে ডাকো না। এই নিস্তেজ সূর্যকে তো আমি চিনতে পারছি না। সূর্য, ও সূর্য, কথা বলো না আমার স্বামী। নীলার একটা ফোন আসায়ও একটু বাহিরে গেল। নীলা বাহিরে যাওয়ার সাথে সাথে সূর্য ধীরে ধীরে উঠে বসল। সূর্যর জ্ঞান ফিরেছিল অনেক আগে, বাড়ির সবাই জানে, শুধু নীলা জানত না, কারণ ও তখন সূর্যের হামলাকারীদের শাস্তি দিতে বাহিরে গিয়েছিল। আর তারপর নীলাকে আর জানানো হয়নি। সূর্য একটু রেস্টে নিচ্ছিল, তাই সে চোখ বন্ধ করেছিল। নীলাকে তার কেবিনে আসতে দেখে আর তাকায়নি, কারণ নীলার উপর তার বেশ অভিমান হয়েছে। কিন্তু সে নীলার এতক্ষণের কর্মকাণ্ড আর কথা সবই শুনেছে, তাই তার অভিমান গলে পানি হয়ে গেছে। মনে মনে ভাবছে, কে আমার উপর গুলি চালিয়েছিল, ওকে যদি পারতাম তাহলে ওকে একটা চুম্মা দিতাম, আর বলতাম, ভাই তুই এতদিন কোথায় ছিলি রে, আর একটু আগে গুলি চালাতে পারলি না? নীলা কেবিনে ফিরে দেখলো সূর্য বসে আছে। নীলাকে দেখে সূর্য ভাবল, এই কাম সারছে, কি দরকার ছিল আমার উঠে বসার? শুয়ে থাকলে তো চোখ বন্ধ করে আরেকটু নাটক করতে পারতাম, এতে অন্তত আমার বউ আমার কাছে থাকতো, একটু ভালোবাসা টালোবাসার কথা বলতো। সূর্য বিষয়টা ম্যানেজ করার জন্য বলে উঠল, তুমি এখানে কেন এসেছ? তুমি তো আমাকে। নীলার কথা শেষ করতে না দিয়ে সূর্যের গলা জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি, তোমায় খুব ভালোবাসি। সূর্যের কপালে চুমু দিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আমার প্রিয় স্বামী, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। বলে সূর্যকে শক্ত করে জড়িয়ে ধরে। সূর্য তো হতবাক, সে তো ভাবতেও পারেনি নীলা তার সামনে সবটা স্বীকার করে নিবে। তারপর সূর্যের হাত ধরে নীলা বলে, বিশ্বাস করো, মাহিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই সূর্য। মাহিরকে শুধু আমি আমার ভালো বন্ধু ভাবি। হ্যাঁ, মাহির একবার আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে না করে দিয়েছিলাম, কারণ আমি তোমাকে আমার স্বামী হিসেবে বিশ্বাস করি। তোমার জন্যই আমি নিজেকে বদলেছি, যেন আমার জন্য তোমাকে কখনোই অন্যদের সামনে ছোট হতে না হয়। বাড়ির সবার সাথে কথা বলতাম না, কারণ ওরা তোমাকে আটকাতে পারেনি। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবার নীলা সূর্য থেকে একটুখানি দূরে গিয়ে ভয়ে ভয়ে বলল, জানি এই কথাটা শোনার পর তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি তারপরও বলতে চাই, অদরা আপু তোমাকে সিট করছে, সেটা আমি জানতাম। তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। তাই আমি বাধ্য হয়ে দাদুকে সবটা জানাই, কারণ আমি তোমাকে কষ্ট পেতে দিতে চাইনি। কিন্তু দাদু যে আমাদের বিয়েটা ঠিক করবে এটা আমি জানতাম না, জানলে এটা আমি কখনোই করতাম না। সূর্য নীলাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি কখনো ভাবিনি আমার বউটা আমাকে এত ভালোবাসে। যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। অতীতের ওইসব ঘটনা যদি না ঘটতো, তাহলে আমি কি একটা সময় ক্রেজি বউ হয়ে যেতাম? আমি ক্রেজি, এরই মাঝে চলে গেছে 1 মাস। সূর্য এখন পুরোপুরি সুস্থ। আগামীকাল সূর্য আর নীলার বিয়ে, তাই সবাই মেতে উঠেছে সূর্য আর নীলার গায়ে হলুদের অনুষ্ঠানে।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতেই শুরু হলো মেহেদির অনুষ্ঠান। সবাই মেহেদি লাগাতে ব্যস্ত। নীলা দুহাত ভর্তি মেহেদি লাগানো হয়েছে। হাতের লেখা নবান চৌধুরী সূর্যের একমাত্র বউ। অবশ্যই এটা সূর্যের কথাই লেখা হয়েছে। সূর্য তার হাতে লিখেছে নীলাশা নীলার একমাত্র প্রিয় স্বামী। বড়রা সবাই ঘরে চলে গিয়েছে। ছোটরা নিচে মজা করছে। হঠাৎ স্পটলাইট পড়ল নীলার উপর। সূর্য নীলার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ মিডল মিস্ট রেড ফুল এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? এই, তুমি এই মিডল মিস্ট রেড ফুল কোথায় পেলে? এগুলো তো অনেক বেশি রেয়ার। নীলা ফুলগুলো নিজের হাতে নিয়ে বলছে, আমার বউ চাইলে তো আমি পৃথিবীর বাহিরে থেকেও নিয়ে আসতে পারি। আরও তো পৃথিবীতেই থাকে। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে কি না? যদি না বলি তাহলে কি করবে? উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব? তাহলে তুমি তাই করো। আমি তোমাকে বিয়ে করব বলবো না। ওদের এমন আচরণে উপস্থিত সবাই হাসতে থাকে। তুর্য যারাকে বলল, আমাদেরও এমন দিন আসবে। যারা অবাক হয়ে তুর্যের দিকে তাকায়। পিছন থেকে জনি বলে ওঠে, কবে আসবে রে? তুর্য জনির গাড়ে জোরে হাত রেখেই বলল, যেদিন তুই গার্লফ্রেন্ড খুঁজে পাবি শালা। যারা ভাবে তুর্যের জন্য সে যা ফিল করে তুর্য কি তার জন্য তাই ফিল করে? না হলে এমন কথা কেন বলবে? অন্যদিকে এক কোণে দাঁড়িয়ে থাকা মাহির ভাবছে, পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না। তার ভালোবাসাও রয়ে গেল অপূর্ণতার খাতায়। ভালোবাসা মানে ভালোতে বাস করা। তার ভালোবাসার মানুষ ভালো থাকবে, এটাতেই সে সন্তুষ্ট। আজ সূর্য এবং নীলার বিয়ে। কাজী সাহেব চলে এসেছেন, তাদের বিয়ে পড়ানো হচ্ছে। প্রথমে কাজী সাহেব নীলাকে কবুল বলতে বললেন। নীলা একটু থেমে থেমে 3 কবুল বলল। এবার সূর্যের পালা। সে একদমই 3 বার কবুল বলে দিল। আর এই কবুল বলার মধ্য দিয়েই একটি সম্পর্ক পূর্ণতা পেল। নতুন একটা অধ্যায়ের সূচনা হলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সে কি করবে ক্ষমা আমায়, লিখেছেন আফরিন নাহার। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। এমন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।